Good morning, ladies and gentlemen. সুপ্রভাত সবাইকে। আপনারা জানেন আজ বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস, অর্থাৎ ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। এই দিনটা আমরা সবাই পালন করি, তার কারণ আত্মহত্যা একটা গুরুতর সমস্যা আমাদের সমাজে, সারা পৃথিবীর বুকে। আমরা অনেক নিষ্পাপ প্রাণ আমরা হারিয়ে ফেলি আজকের দিন থেকে। যদি আমরা সত্যি যথাযথ এর চিকিৎসা বা আমরা একে প্রতিরোধ করার জন্য যে চেষ্টা, সেটা আমাদের সবার পক্ষ থেকে থাকে, তাহলে নিশ্চয়ই আমরা এই আত্মহত্যাকে অনেকাংশে কমাতে পারি। হয়তো কোনোদিন দেখা যাবে আমরা এটা একদমই বন্ধ করতে পারি। তার কারণ জানতে গেলে আমাদের জানা উচিত আত্মহত্যাটা কি, আর কেন প্রতিদিন এত লোক এইভাবে নিজের জীবন নিজেই নষ্ট করে বা শেষ করে দেয়। Good evening, ladies and gentlemen. Today is the World Suicide Prevention Day 2025. Right now I want to talk on suicide prevention. How to do suicide prevention. This year the theme is World Suicide Prevention Day 2025 is challenge and changing the narrative of suicide. আত্মহত্যাকে আমরা কিভাবে নিজেরা আত্মস্থ করব এবং আমরা যেভাবে একদিন দেখে এসেছি আরো ভালোভাবে যাতে সেটাকে দেখে সেটাকে প্রতিরোধ ক্ষমতা যাতে জানতে পারি, সেইভাবে আমরা যাতে আত্মহত্যার ভবিষ্যতের যে যুবকের প্রাণ নিয়ে যাচ্ছে, আমি আসবো আরো ডিটেইলে, তাদেরকে যেন আমরা রক্ষা করতে পারি। আজকের এই প্রোগ্রামটা আবার স্মরণ করিয়ে দিই আপনাদের। আজকের এই প্রোগ্রামটা আমরা ক্লিনিক ব্রেন নিউরোসাইকিয়াট্রিক ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের পক্ষ থেকে করছি। আমাদের এখান থেকে আমরা জেনারেলি অনেক পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম, ফ্রি মেন্টাল হেলথ ক্যাম্প এবং আরো অনেক রকম সমাজসেবামূলক কাজকর্ম করে থাকি। এইটা একটা আমাদের পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম বা সমাজের সচেতনমূলক প্রোগ্রামের একটা অংশ। এই সুইসাইড বা আত্মহত্যা আপনারা জানেন, এটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ বা কোনো একটা নির্দিষ্ট স্টেটের সমস্যা নয়, এটা একটা গ্লোবাল প্রবলেম, অর্থাৎ বিশ্বের সমস্যা। যদি দেখতে চান, এর মধ্যে অনেকগুলো আত্মহত্যা হয়ে গেছে আমি যতক্ষণ ধরে কথা বলছি, অর্থাৎ প্রতি 40 সেকেন্ডে একজন করে আত্মহত্যা করে ফেলছে বিশ্বের কোথাও না কোথাও। আর এই 40 সেকেন্ডে একজন আত্মহত্যার মধ্যে 20 জন আত্মহত্যার চেষ্টা করছে, তারা হয়তো সাকসেসফুল হচ্ছে। তাদের মধ্যে কিন্তু 20 জন চেষ্টা করছে, মানে এর মধ্যে কতজন চেষ্টা করে ফেলেছে আপনারা। আর প্রতি বছর প্রায় 8 লাখ লোক আমরা সারা বিশ্বে আত্মহত্যার জন্য মারা যাচ্ছে। এবং আরো দুঃখের বিষয় যেটা, যদি দেখতে চান সারা বিশ্বে 15 থেকে 29 বছর বয়স, 15 to 29 years of age, এই বয়সে কিন্তু আত্মহত্যাটা অনেক বেশি করে। তার মানে সমাজের মেরুদণ্ড যে যুবক, এই যুবকরাই কিন্তু এই বয়সে আমরা এদেরকে হারিয়ে ফেলি। সুতরাং এটার ইম্পর্টেন্সটা সেখানে। যদি ভারতবর্ষের দিকে তাকান, অন্যান্য ডেভেলপিং কান্ট্রির দিকে তাকান, এটা ভারতবর্ষ না, আগে বলছি আমি ডেভেলপিং কান্ট্রি, মানে ওয়েস্টার্ন কান্ট্রিজ, ইউরোপ, আমেরিকা, এদের ক্ষেত্রে আত্মহত্যার যে স্টাডিগুলো আছে তাতে কিন্তু একটা ডিফারেন্স দেখা যায়। অর্থাৎ এদের মধ্যে যেটা দেখা যায় যে আত্মহত্যার প্রবণতা যেটা আছে, সেই যে স্ট্যাটিস্টিক্যাল তথ্যগতভাবে যে জিনিসগুলো দেখা যায়, তাদের সাথে হয়তো আমাদের ডেভেলপিং কান্ট্রির সাথে ডেভেলপ কান্ট্রি, মানে ইন্ডিয়ার সাথে হয়তো তাদের সাথে ইন্ডিয়া, চায়না, এদের সাথে একটু ডিফারেন্স থাকে। যেমন ধরুন ওদের মেল ফিমেল রেশিওটা, অর্থাৎ ওদের ক্ষেত্রে কিন্তু পুরুষরা অনেক বেশি আত্মহত্যা করে দেন ফিমেল, মানে মহিলাদের। যেমন
3:1 আমাদের এখানে হয়তো স্লাইডলি করে বা সমান সমান 1:1। তারপরে বেশিরভাগ দেখা যায় ডেভেলপ কান্ট্রিতে ওদের ডিভোর্স বা উইডো মহিলা যারা বিধবা মহিলা আছে তাদের ক্ষেত্রে কিন্তু আত্মহত্যার প্রবণতা অনেক বেশি থাকে এবং শতকরা 90% মানসিক রোগের সাথে জড়িত থাকে, অর্থাৎ কোনো না কোনো মানসিক রোগে তারা ভোগে এবং যাদের ক্ষেত্রে 70% হচ্ছে 70% অফ দ্যাট আর সাফারিং ফ্রম ডিপ্রেশন, অর্থাৎ অবসাদ রোগ। আর ওদের মেথড অফ সুইসাইড অলসো আ বিট ডিফারেন্ট, মানে ওদের যে সুইসাইড করার যে আত্মহত্যার প্রবণতা সেটাও কিন্তু কিভাবে তারা করছে সুইসাইডটা সেটাও একটু আমাদের ভারতবর্ষ বা ডেভেলপমেন্ট একটু ডিফারেন্ট হয়। যেমন ওদের ম্যাক্সিমাম লোক সুইসাইড করে ফায়ার আর্মস, বন্দুক অর্থাৎ একটা পিস্তল চালিয়ে দিবে, অথবা ইনহেলেশন অফ দি কার এক্সস্ট ফিউমস, গাড়ির যে ধোঁয়া বা ওই থেকে করতে পারে, বা পয়জনিং। থার্ড কারণটা হচ্ছে এক দুই দিন করলে প্রথমে হচ্ছে ফায়ার আর্মস, 2 নম্বর ইনহেলেশন অফ দি কার এক্সস্ট ফিউমস, আর 3 নম্বর হচ্ছে পয়জনিং মানে বিষ পান করে তারা করে। আর যদি ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্স থাকে, এই যে ডেভেলপিং কান্ট্রি আমরা যারা বলছি তাদের মধ্যে কিন্তু যদি সারা বিশ্বের যদি আত্মহত্যার প্রবণতা দেখা যায় তার মধ্যে 75% আত্মহত্যায় কিন্তু এই ডেভেলপিং কান্ট্রি থেকে হয়। আর যদি স্ট্যাটিস্টিক্যালি দেখেন অর্ধেকের বেশি আত্মহত্যা করে এই ইন্ডিয়া আর চায়না, এই দুটো দেশ থেকে। সারা বিশ্বে যত আত্মহত্যা হয় তার থেকে কিন্তু অর্ধেকের বেশি করে 54%, মানে 54% সুইসাইড হোল ওয়ার্ল্ডে বেশি করে ভারত এবং চায়না দুজনটা মিলে। হয়তো বা এই আত্মহত্যার যে পার্সেন্টেজ আমি আপনাদের সামনে তুলে ধরতে আছি সেটা হয়তো আরো অনেক বেশি হতে পারে, কারণ আমাদের এখানে অনেক আন্ডার রিপোর্টিং থাকে, অর্থাৎ যতটা আত্মহত্যা করে অনেক ক্ষেত্রে সেগুলো ঠিক মতো রিপোর্টিং হয় না। এবং দেখা গেছে 30 বছরের নিচে যারা, আমি আগেও বলেছি যে ডেভেলপমেন্ট বলার সময় যে 15 থেকে 29 বছর এই যুব সম্প্রদায়ের মধ্যে কিন্তু আত্মহত্যার প্রবণতা অনেক বেশি থাকে। আগেও বললাম যে এই আমাদের ভারতবর্ষের মেল ফিমেল রেশিওটা অলমোস্ট একই রকম, মানে 1.4 থেকে 1.1, এবং ম্যারিড ওমেনের মধ্যে হায়ার বেশি। যেমন ডেভেলপ কান্ট্রিতে ছিল বিধবা বা উইডোদের ক্ষেত্রে বেশি, এক্ষেত্রে কিন্তু ম্যারিড ওমেন বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ভারতবর্ষে আত্মহত্যার প্রবণতা অনেক বেশি। এছাড়া তো ডেফিনেটলি যে ডিভোর্স, যেসব কারণগুলো ভারতবর্ষে মেইনলি দেখা যায়, ডিভোর্স, ডাউরি, আমরা জানি যৌতুক নিয়ে এখন হয়তো আমাদের পশ্চিমবঙ্গের অনেক জায়গায় অনেকটা কমেছে, বা কিছু কিছু রাজ্যে এখনো কিন্তু সেটা ভীষণ প্রবলেম। ডোমেস্টিক ভায়োলেশন, ঘরোয়া যে বাড়িতে বাড়িতে যে সমস্যা, যে ঝগড়াঝাটি, যে অশান্তি, সেটাও কিন্তু একটা বিরাট কারণ এই আত্মহত্যার পিছনে। এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় প্রায় শতকরা 60 থেকে 90% ক্ষেত্রেই কিন্তু আত্মহত্যার পেছনে একটা যারা পড়েন তাদের একটা মানসিক সমস্যা থাকে, এবং অলমোস্ট 40% তাদের ক্ষেত্রে তারা ডিপ্রেশনে ভোগে। আবার যদি বলি তারা কি কি মেথডে সুইসাইড করে, পশ্চিমবঙ্গ যে দেশগুলো আছে তাদের থেকে একটা পার্থক্য থাকে দেখতে, সেটা হচ্ছে আমাদের এখানে কিন্তু বেশি ইনজেকশন অফ পেস্টিসাইডস, অর্থাৎ ওই যে চাষে যে পেস্টিসাইডস গুলো ইউজ করা হয়, বীজগুলো ইউজ করা হয় পোকা মামার জন্য, সেগুলো খেয়ে, কারণ তাদের আমাদের দেশে চাষি দেশ সংখ্যা অনেক বেশি, চাষ নির্ভর দেশ, সেক্ষেত্রে কিন্তু সেই পেস্টিসাইডসটা অনেক বেশি। 2 নম্বরে যেটা আছে আমাদের এখানে হ্যাঙ্গিং, অর্থাৎ ফাঁস দিয়ে মরা, এবং 3 নম্বরে সেলফ ইমিউলেশন, নিজেকে আত্মহত্যা করার, কেউ আগুন জ্বালিয়ে বা অনেক কিছু করে। এই মেথডটা কিন্তু কালচারালি বা সোসাইটালি সামাজিকভাবে অনেকটা ডিফারেন্স তৈরি করে। যেমন বিদেশে আমরা বলেছিলাম ফায়ার আর্মস প্রথম, আমাদের এখানে পেস্টিসাইডস দিয়ে বেশি করে। 2 নম্বর হচ্ছে হ্যাঙ্গিং বা ফাঁসি দিয়ে করে, এবং 3 নম্বর হচ্ছে নিজের ক্ষতি করে।
এখন আসে সুইসাইড নিয়ে কিছু কথা বলতে। কেন আজকে আত্মহত্যা নিয়ে আমরা কথা বলছি, বা সারা বিশ্বে কেন আজকের দিনটাকে আত্মহত্যা নিয়ে আলোচনা চলছে? কেন আত্মহত্যা নিয়ে আলোচনা চলছে? তার কারণ হচ্ছে এই যে আত্মহত্যা প্রিভেনশনটা ভীষণ ইম্পর্টেন্ট। কারণ যদি এই আত্মহত্যাটাকে আমরা আটকাতে পারি, আমি আগেও বলেছি, যারা দেশের যুব সমাজ, যুবক, তাদেরকে যদি আমরা এই আত্মহত্যাটাকে আটকাতে পারি, তাহলে কিন্তু আমাদের সামগ্রিকভাবে শুধু আপনি সেই আত্মহত্যা শেষ তার পরিবারকে রক্ষা করলেন না, সেই ব্যক্তিকে রক্ষা করলেন না, এটা কিন্তু আমাদের সমাজকে রক্ষা করা হয়। এবং সাথে সাথে আমাদের যেটা বুঝতে হবে, এই আত্মরক্ষা থেকে রক্ষা করব এটা ভেবেই তো বসে থাকতে হবে। এই কিভাবে রক্ষা করব, তার কিছু প্রিভেন্টিভ স্ট্র্যাটেজিস আছে, অর্থাৎ প্রতিরোধ করার জন্য কিভাবে করতে পারি আমরা, ডাক্তাররা বা মেন্টাল হেলথ প্রফেশনালসরা বা সাধারণ মানুষ কিভাবে এই আত্মরক্ষা প্রতিরোধ করতে পারে, সেটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এবং যেটা বলছিলাম, এই আত্মহত্যা প্রতিরোধ করার জন্য কিন্তু একটা ব্রডার অ্যাসপেক্ট থাকে। অর্থাৎ এই আত্মরক্ষা প্রতিরোধ করতে পারলে যেমন সমাজের উপকার, সেই পরিবারের উপকার, সামগ্রিকভাবে কিন্তু আমাদের দেশেরও একটা বিরাট উপকার, সমগ্র বিশ্বের উপকার। কারণ যুব সমাজ কিন্তু আমাদের সমাজ বা বিশ্ব বলুন তার মেরুদণ্ড। এখন আসছি আন্ডারস্ট্যান্ডিং অফ সুইসাইড। What is suicide? Suicide is the act of intentionally ending one's life. It is a complex issue that requires understanding and empathy. অর্থাৎ আত্মহত্যাটা খুব সহজ সরল ভাষায়, যে কোনো মানুষ যদি মনে করে তার নিজের জীবনকে শেষ করবে, সে যেভাবেই হোক নিজের জীবনকে শেষ করার যে পদ্ধতি হোক করাটাকে বলা হয় আত্মহত্যা। There are lots of misconception about that. I'll come later. আমি এরপরে আসবো এগুলো নিয়ে আলোচনা করতে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এর রুট কজ গুলো কি, ইম্পর্টেন্স অফ ইন্টারভেনশন, এর যে রুট কজ সেগুলো নিয়েও আসবে। কেন আত্মহত্যাটা আমরা ভাবি এবং রিস্ক ফ্যাক্টর গুলো কি, আত্মহত্যা যে করে মানুষ থাকে রিস্ক ফ্যাক্টর থাকে, যে এই কারণে আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। নাম্বার ওয়ান হচ্ছে মেন্টাল হেলথ ডিসঅর্ডার। অনেক মানসিক রোগ আছে যেখানে আত্মহত্যা করলে, মানে সে যেই মানসিক রোগগুলো করলে তাদের কিন্তু আত্মহত্যার প্রবণতা বেড়ে যায়। মানুষ হয়তো সুস্থ থাকবে, সে আত্মহত্যা করতে নেই। তার মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট রোগ হচ্ছে ডিপ্রেশন বা অবসাদ। তার মানে দিস আর দি ট্রিটেবল ফ্যাক্টর, ট্রিটেবল ইলনেস। অর্থাৎ যে রোগগুলোকে আমরা যদি ঠিক সময় আইডেন্টিফাই করে যদি আমরা তাদেরকে ট্রিটমেন্ট করতে পারি, তাহলে হয়তো আমরা এই আত্মহত্যাটাকে প্রিভেন্ট করতে পারি, আত্মহত্যাটাকে না হতে দিতে পারি। সেইভাবে তার পরিবারকে, তাকে এবং সারা বিশ্বকে কিন্তু আমরা একটা বড় কাজ করে তাদেরকে বাঁচাতে পারি। তাহলে মেন্টাল হেলথ ডিসঅর্ডার মধ্যে যেমন একটা অবসাদ রোগ বা ডিপ্রেশন একটা ইম্পর্টেন্ট, স্কিজোফ্রেনিয়া, যারা সিজোফ্রেনিয়া ভোগেন, বা যারা অ্যাংজাইটি ডিসঅর্ডার, সিভিয়ার পিটিএসডি, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার আছে, তাদের ক্ষেত্রেও এটা হতে পারে। এবং বিভিন্ন রকম মানসিক রোগের ক্ষেত্রে এটা হতে পারে। তাই সবাইকে উদ্দেশ্য করে আমি বলবো, যদি আপনারা বা আপনার আশেপাশের কোনো লোককে যদি দেখেন কোনো রকম মানসিক রোগে ভুগছে, তাহলে কিন্তু অবশ্যই আপনারা মেন্টাল হেলথ প্রফেশনাল, যারা মানসিক রোগ বিশেষজ্ঞ বা কোনো মনোবিদের সাহায্য নেবেন। আর কি হতে পারে, যেমন রোগ না থাকলেও হঠাৎ করে বা এমনি ভাবে মানুষের জীবনে লাইফ স্ট্রেসর অফ চেঞ্জেস, হঠাৎ করে কোনো মানসিক চাপের উদ্বেগ হলো, অর্থাৎ এমন কিছু ঘটনা ঘটলো যেটা থেকে তার মনে হলো এটা একটা, তার সে হয়তো কোনো মানসিক রোগে ভুগছে না, মনে হলো এরপরে আমার পরবর্তী জীবনটা অন্ধকার। সেটা একটা হয়তো মিসপারসেপশন। পৃথিবীতে কোনো কিছুই কৃষির জন্য আটকে থাকে না। ফেইলিয়ার ইজ দি পিলার অফ সাকসেস। আপনারা জানেন যে অনেকেই জীবনে বহুবার ফেইলিয়ার করে আলটিমেটলি অ্যাট এন্ড অফ দি ডে তারা বিরাট সাকসেসফুল লোক হয়েছে। সেরকম ভাবে বলতে পারি যে
লাইফ স্ট্রেসের আর চ্যালেঞ্জের, যেমন ধরুন কোন ছাত্র বা ছাত্রী পরীক্ষা দিতে গেল, পরীক্ষায় ফেলিয়ার হলো, একবার ফেলিয়ার হলো, তার মানে এই না যে ভবিষ্যতেও সে আবার ফেলিয়ার হবে বা পরীক্ষাটাই তার জীবনের সর্বময় ফেলিয়ার হয়ে। আপনারা জানেন আজকাল অনেক ছাত্রছাত্রী যারা এই ধরনের চিন্তা ভাবনা আসে, তাদেরকে মধ্যে কিছু কিছু সুইসাইড বা আত্মহত্যাও করে থাকে। তাই যারা গার্জিয়ান আছেন এখানে, যারা শিক্ষক আছেন, তাদের সবাইকে বলবো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে। এবং তাছাড়া ব্যবসা করতে গিয়ে অনেক হিউজ লস হলো, অনেক টাকার ক্ষতি হলো, বা পরিবারে খুব কাছের লোক বা রিলেশনশিপ ব্রেকআপ, আপনারা জানেন সেটাও একটা লাইফ স্ট্রেসের ফ্যাক্টর হবে। যারা মানুষ রিলেশনশিপের মধ্যে আছে হঠাৎ করে ব্রেকআপ হলো, এইসব ক্ষেত্রে আপনারা যারা বন্ধু বান্ধব বা পরিবারের লোক, তাদের পাশে দাঁড়ানো, তাদের সাথে কথা বলা ভীষণ ইম্পর্টেন্ট। এছাড়া দেখা যায় সাবস্টেন্স ডিসঅর্ডার, যারা অ্যাবিউজ করে, যারা নেশা করে, তাদের মধ্যে কিন্তু আত্মহত্যার প্রবণতা সাধারণ মানুষের থেকে অনেক বেশি। নেশা করাটা যেমন শরীর বা মানুষের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ভালো নয়, তেমনি কিন্তু নেশা করাটাও কিন্তু আমাদের আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দেয়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইম্পর্টেন্স অফ আইডেন্টিফাইং দ্য রিস্ক ফ্যাক্টর। অর্থাৎ আত্মহত্যা করতে গেলে যে যে রিস্ক ফ্যাক্টর গুলো আছে, অর্থাৎ যেসব ঘটনাগুলো যেগুলো আলোচনা করি, সেগুলো তো হতে পারে সেটা আপনার নিজের বা আপনার আশেপাশের লোকের বা আপনার বন্ধুর বা আপনার প্রতিবেশী বা আপনার কলিগের, যদি আপনি কখনো দেখেন, তার সাথে গিয়ে কথা বলুন। কথা বললেও কিন্তু এটাকে অনেকটা প্রিভেন্ট করা যায়। আমাদের মধ্যে অনেকটা মিথ আছে যে কাউকে যদি জিজ্ঞেস করি, হ্যাঁ তোর কি আত্মহত্যা করার প্রবণতা আছে, ইভেন ইন ডক্টরস শুড নো দ্যাট asking that whether there is a chance of suicide or not, talking regarding this suicide, অর্থাৎ আত্মহত্যা নিয়ে কথা বলাতে কিন্তু আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দেয়। অনেক এভিডেন্স বেস স্টাডি আছে তারা প্রমাণ করে যে কথা বললে কিন্তু আত্মহত্যার প্রবণতা কমে, বাড়ে না। এটা কিন্তু মিসকনসেপশন। অনেকগুলো মিথস আছে, যেমন একটা হচ্ছে talking about suicide might give someone to idea to attempt it. আমি এটা এখনই আলোচনা করব যে কারোর সাথে আত্মহত্যার কথা বললে কিন্তু সেই আত্মহত্যার প্রবণতা বাড়িয়ে দেয়, এটা ভুল ধারণা। সুইসাইড ইজ এ সেলফিশ অ্যাক্ট। কেউ মনে করে যারা আত্মহত্যা করছে তারা ভীষণ সেলফিশ, পরিবারের কথা ভাবলো না, বাবা মার কথা ভাবলো না, নিজের বন্ধু বান্ধবের কথা ভাবলো না, তারা নিজের আত্মহত্যা করলো, তারা সেলফিশ না। তারা যে কি কষ্টে, কোন মানসিক রোগে ভুগে, কোন অবস্থায় আত্মহত্যা করছে আমরা কেউ জানি না। কেউ নিজেকে হারাতে চায় না, মরিতে চাই না আমি সুন্দর খবর, এটা কিন্তু আমাদের সবার মনে, কে মরতে চাই না। সুতরাং তাদের কষ্টটাও বুঝতে হবে, তারা যদি এই কষ্টকে সাফার না করে, সুতরাং সেই তাদের সাথে কথা বলুন, পারলে তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদের সাহায্য করুন। দরকার হলে মেন্টাল হেলথ প্রফেশনাল, মানসিক রোগ বিশেষজ্ঞ বা কোনো মনোবিদের সাহায্য নেই, তাহলে কিন্তু সেই প্রাণটা হয়তো বাঁচবে। অনেকের ধারণা ধরুন আত্মহত্যা যারা করে এটাকে আটকানো যায় না, সুইসাইড ক্যানট বি প্রিভেন্টেড। অ্যাবসলিউটলি নট। অনেক উপায় আছে, আমি পরে আসবো আলোচনায়, যেখানে কিন্তু আত্মহত্যা প্রতিরোধ করা যায়। আমাদের প্রচেষ্টাটা হয়তো এখন অনেক কম, যদি আমরা বাড়িয়ে নিই তাহলে কিন্তু আত্মহত্যা প্রতিরোধ করা যায়। অনেকের ধারণা একবার যদি কেউ আত্মহত্যার চেষ্টা করে সে বারবার করে, হ্যাঁ চান্স হয়তো থাকতে পারে, কিন্তু এটাও না যে সারা জীবনে কেউ আত্মহত্যা করলে সে আবার করবে। আমার নিজের অনেক আমি রোগী দেখি, তাদের মধ্যে অনেকে আত্মহত্যা করার পরে আমার কাছে এসেছে, বা আমার ওষুধ খেতে খেতেও দু একজন অনেক সময় ওষুধ বন্ধ করে দিয়েছে, কোনো কারণে আত্মহত্যার চেষ্টা করেছে। তারা কিন্তু আন্দোলন আমার এখনই মনে করছে যে 15-20 বছর ধরে তারা চিকিৎসায় আছে বা কেউ চিকিৎসা বন্ধ করে দিয়েছে, তারা কিন্তু অ্যাবসলিউটলি ফাইন। তাদের মধ্যে কখনো দ্বিতীয় বারের জন্য আত্মহত্যা আসেনি, কারণ তারা মানসিকভাবে মানসিক রোগ মুক্ত বা তাদের চিকিৎসা চলছে, তারা সিমটম নেই এখন, একদম ভালো। People who make suicide and answer. Next is people who attempt and survive, won't try again. আবার এটাও মনে করে যারা সুইসাইড একবার করে তারা আর করবে না, ওরা
বুঝে গেছে, ওদেরকে আবার ছেড়ে দেয়। মানে দুটো এক্সট্রিমে আপনাকে মাথায় রাখতে হবে, যে সেটাও মাথায় রাখতে হবে করেছে যখন, তার মানে সে মানসিক রোগ মুক্ত হয়ে গেল না, বা তার মন থেকে সে আত্মহত্যার প্রবণতা চিন্তাটা একেবারেই গেল না। সুতরাং ইউর রাডার শুড বি অন। আপনাকে সবসময় মাথায় রাখতে হবে এই লোকটা যদি আমার কখনো এই ধরনের আচরণ করে, আমি কিন্তু তাহলে তার যে যথেষ্ট যে আলোচনাগুলো করলাম তার জন্য আমার চেষ্টা করব। There is nothing I can do to help someone who is suicide. যে আত্মহত্যা করবে, দাদা আমি কি করবো, ও তো মরতে চাইছে, তাকে তো আটকানো যায়? যায়, অনেক ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে আটকানো যায়। সেই জন্য কিন্তু তার আশেপাশের লোকে, তার প্রতিবেশী, তার কালিগস, তার ফ্রেন্ডস, তার বন্ধু বান্ধব, যা সব যারা কাজ করেন তার সাথে, তাদের কিন্তু একটা প্রচেষ্টা থাকা। তাহলে আপনি জানতে হবে হোয়াট আর দ্য ওয়ার্নিং সাইন অফ সুইসাইড। ওয়ার্নিং সাইন্স গুলো কি, অর্থাৎ কি দেখলে আমরা আন্দাজ করতে পারি যে একটা লোক সুইসাইড করতে পারে। একটা হচ্ছে ব্যবহার, তার মধ্যে হচ্ছে হঠাৎ করে একটা জোভিয়াল লোক, খুব হাসি খুশি লোক হঠাৎ চুপচাপ হয়ে গেল, তার মধ্যে যেন কোনো মানসিক একটা হঠাৎ করে সে উইথড্র করে নিল পরিবেশ। অর্থাৎ অফিসে গিয়ে পেছনে লাগছে, ওর পেছনে লাগছে, দেখা গেল সে হঠাৎ টেবিল থেকে নড়ছে না, চুপচাপ হয়ে গেছে। তার একটা ব্যক্তিত্বের পরিবর্তন, তার জিনিসপত্রের প্রতি যে আসক্তি, টাকা পয়সা বলুন, হয়তো কেউ একটা ভীষণ তার টাকা পয়সার হিসাব রাখে বা কিছু হঠাৎ হয়ে যাবে, তার ফ্যামিলির প্রতি, পরিবারের প্রতি যে দায়িত্ব হঠাৎ সে উইথড্র করে নিল। এই ধরনের আচরণ, অর্থাৎ সোশ্যাল উইথড্রয়াল ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট থিং। কথা বলা কমিয়ে যাবে, হঠাৎ করে লোকটা নেগেটিভ কথা বলা শুরু করে, যে লোকটা চিরকাল পজিটিভ কথা বলতো বা নাও বলতে পারে, কিন্তু হঠাৎ নেগেটিভ, বিশ্বটা না, সারাদিনে যাই দেখছে শুধু নেগেটিভ কথা বলছে, তাহলে কিন্তু সেই ব্যাপারটা আছে। এবং মাঝে মধ্যে একটা ভার্বাল এক্সপ্রেশন, অর্থাৎ জানিস তো আর বেঁচে থাকতে ইচ্ছা, ডোন্ট টেক ইট লাইক। একটা লোক এসে বলছে এটা জীবন হয়েছে দুর্বিষ হবে, জানিস তো আর বেঁচে থাকতে ইচ্ছা, ওর সাথে কথা বল, দেখুন সত্যি ওর বেঁচে থাকতে ইচ্ছা, সত্যিও অবসাদ রোগ বা ডিপ্রেশনে ভুগছে, বা এমন কোনো ঘটনার জীবনে ঘটেছে যেটা কাউকে বলতে পারছে, কাছের লোকের কিন্তু এই দায়িত্বটা নিতে হবে, কারণ এই দায়িত্বটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেক সময় ইমোশনাল মানে মানসিকভাবে যেটা বললাম একটা সুইং করে, অর্থাৎ কখনো কখনো তাদের বোঝা যায় না যে তারা আগের ব্যক্তিত্বটা থেকে আলাদা, তারা মানসিকভাবে কখনো এদিকে কখনো ওদিকে একটা, মানে সেটা ঠিক সাধারণ না, যে লোকটাকে আমি চিনতাম এই লোকটা যেন সেই লোকটা না। হঠাৎ করে কেঁদে ফেলছে, হঠাৎ করে বলছে যে নেগেটিভ কথাগুলো বলছে, আমার জীবনের কোনো দাম নেই, বা এমন কোন আচরণ করছে, এমন কোন বই পড়তে শুরু করলো, এমন কোন মুভি দেখতে শুরু করলো যেগুলো নেগেটিভ, হঠাৎ করে স্যাড সং শুনছে, যে লোকটা অত সুন্দর সারাক্ষণ ধরে স্যাড সং শুনছে, হঠাৎ করে একটা ক্রাইং আউট বাস হচ্ছে, কে কান্নাকাটি করছে, কোনো কারণ ছাড়া। বিকজ সাবধান, আপনার বন্ধুকে কিন্তু তাকে হারাবেন, আপনার সাথে কথা ফার্স্ট ওর সাথে নিজেই কথা বলুন, যে ওর খুব কাছের তাকে জানেন, দরকার হলে আবার বলছে। আপনারা কিন্তু মনোরোগ বিশেষজ্ঞ বা কোনো মনোবিদ বা কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের সাথে যোগাযোগ করুন। আগেই বলেছি প্রতি 40 সেকেন্ডে আমাদের মধ্যে একজন কিন্তু সুইসাইড করেছে, প্রতি 40 সেকেন্ডে সারা বিশ্বে একজন সুইসাইড করছে। এতক্ষণ আমি কথা বলছি, তার মধ্যে কতগুলো আত্মহত্যা করে ফেলেছে ভালো, আর এর মধ্যে 20 জন লোক, এক একটা সুইসাইডের পেছনে 20 জন লোক আত্মহত্যার চেষ্টা করেছে। তারপরে এর মধ্যে কতজন অ্যাটেম্প করেছে সুইসাইডাল অ্যাটেম্প ভাবুন, গুনতে পারবেন। আমরা যদি এর মধ্যে থেকে আজকের এই কথা বলার পরে আপনারা জেনে আমরা যদি সবাই মিলে একটা আত্মহত্যাও আটকাতে পারি, সেটাও কিন্তু অনেক অনেক বিশ্বাস করি। এবং আমার বিশ্বাস আমরা সবাই মিলে অ্যাক্টিভ করি। আজকের এই আলোচনাটা যদি আমরা শেয়ার করি,
আমরা অনেক আত্মহত্যা করি। তাহলে কারা কারা আত্মহত্যার প্রবণতা বেশি থাকে সেটাও আমাদের জানা উচিত। যেমন ইউথ অ্যান্ড সুইসাইড। আগেও বলেছি 15 থেকে 29 বছর বয়সের এই যুবকদের মধ্যে আত্মহত্যার প্রবণতা ভীষণ বেশি থাকে। এবং আরেকটা দেখা গেছে বয়স্ক লোকেদের ক্ষেত্রে বিশেষ করে ডেভেলপ কান্ট্রিতে আত্মহত্যার প্রবণতা বেশি থাকে। এবং যেখানে ডিসক্রিমিনেশন করা হয়, যেমন LGBTQ, আপনারা জানেন কোন কোন ক্ষেত্রে আমরা ট্রান্সজেন্ডার বা হোমোসেক্সুয়ালিটি, আপনারা জানেন এগুলো এখন সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী শুধু না, সামাজিকভাবে স্বীকৃত। এবং এটা হতেই পারে কারো কারো সেক্সুয়াল ওরিয়েন্টেশন তাদের অন্যরকম, তার মানে যে তারা সমাজে গ্রহণযোগ্য না, তাদেরকে কখনো ডিসক্রিমিনেট করবেন, আলাদা করবেন। অনেক সময় কেউ মানসিক রোগে ভুগলে আমরা বলতে লজ্জা পাই, কেন? দিস ইজ স্টিগমা। তাদেরকে ডিসক্রিমিনেট করে রাখে সমাজ থেকে, সেটা কিন্তু তাদের আত্মহত্যার প্রতিরোধ বাড়িয়ে দেবে। এবং এটা কিন্তু আইন অনুযায়ী এখন অন্যায়। তাই তাদেরকে সমাজের মূল স্ট্রিমে নিয়ে আসতে হবে, মেইন স্ট্রিমে নিয়ে এসে আপনাদের পাশে নিয়ে তাদেরকে নিয়ে কিন্তু কাজ করতে হবে। তাদেরকে আলাদা চোখে বা আর চোখে দেখবেন না। বয়স্ক লোকেদের ক্ষেত্রে যেটা বললাম, কোপিং মেকানিজমসটা এমনিতেই বয়স হয়ে যায়, তাদের অভিজ্ঞতা থাকে সত্যি, কিন্তু তাদের অনেক ধাক্কা সামলাতে হয়। যে বাচ্চা ছেলে মেয়েকে তারা মানুষ করে, অনেকেই হয়তো তাদের ঠিক মতো দেখাশোনা করেন না, বা তাদের সামাজিক সমস্যা, আজকাল সবাই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে, সেখানে হয়তো তারা নিউক্লিয়ার ফ্যামিলি করতে গিয়ে বাবা মাকেও আলাদা করে দিচ্ছে, বাবা মারা নিঃসহায় ফিল করছে। এমন অনেক হয়েছে, আমার একটা পেশেন্টের গল্প বলছি, একজন দপ্তরপুরের এলাকাতেই থাকে, বয়স্ক লোক, ভদ্রলোক, এবং তার স্ত্রী মহিলা আমার পেশেন্ট ছিল, তাকে নিয়ে এসেছে। বাবাকে বলেছেন যে আমার ব্যাংক লোন দরকার, তাই জমিটা বাড়িটা আমার নামে লিখে দাও, আমি ব্যাংক লোন দেবো। বাবা একই ছেলে লিখে দিয়েছে। তারপরে সে জমি বাড়ি বিক্রি করে দিয়ে সে কলকাতার ফ্ল্যাটে চলে গেছে, বাবা মার এখন থাকার জায়গা। এই বাবা মার কি হবে? তবে এখন আইন হয়েছে ইন্ডিয়ান পেনাল অ্যাক্টে, যেখানে কিন্তু আপনি যদি আপনার বাবা মাকে ঠিকমতো নজরদারি না করেন, দেখাশোনা না করেন, সেটা কিন্তু পানিশেবল। অর্থাৎ সেটা যদি কেউ কেস করে, সেই ছেলে বা মেয়ের শাস্তি। এবং failure prevention effort addressing the unique needs of this population essential. আমরা যখন দেখব এই পপুলেশনের ক্ষেত্রে, যেমন পরীক্ষার ক্ষেত্রে আমি বললাম failure of examination is one of the important reasons for committing suicide in young adults. সুতরাং যদি বাবা মাদের একটা নির্দিষ্ট শুরু থেকেই বলা, দেখো ভাই তুমি চেষ্টা করো, নিজের মতো চেষ্টা করো, তোমার সবার আইকিউ সমান, সামর্থ্য অনুযায়ী রেজাল্ট করবে, তাতে তুমি যদি পারফর্ম করতে পারো ভালো, না করতে পারো আমরা তোমার পাশে আছি। এই যে ভরসাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। কখনো কম্পেয়ার করবেন না, আমার বন্ধুর ছেলেটা বা তোর ওই বন্ধুটা তো কত ভালো করছে, তুই কেন পারছিস? আমার এখনো মনে হয় একটা জোকস মনে ছিল, যেখানে একটা ছেলে পড়াশোনা করছিল, তার বাবা এসে বলল, তোর বয়সে কোন একটা আমেরিকান প্রেসিডেন্টের কথা, আব্রাহাম লিঙ্কন সামথিং, যে ক্লাসে ফার্স্ট হতো জানিস তো? ছেলে উত্তর দিল, বাবা তোমার বয়সে আব্রাহাম লিঙ্কন আমেরিকান প্রেসিডেন্ট হয়েছে। সুতরাং একজনের সাথে আরেকজনের তুলনা করা যায় না। আবার বললাম, failure of the pillar of success. Most of the Abraham Lincoln জীবনে 7 বার ইলেকশনে হেরেছে, 7 times, মানে 7টা ফেলিয়ার। লোকাল ইলেকশনেও হেরেছে, জীবনে ফার্স্ট বার ইলেকশন জিতেছে, সেটা হচ্ছে আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশন। সুতরাং আমি একটাই জায়গায় ব্যর্থ মানে পরবর্তী জায়গায় সাকসেস হওয়াটা ঠিক না। বাচ্চাদেরকে এগুলো বলতে হবে, বাচ্চাদেরকে সময় দিতে হবে, বাচ্চাদেরকে স্টোরি বুক পড়ে শোনাতে হবে, বাচ্চাদেরকে বিভিন্ন বড় বড় পার্সোনালিটিদের নাম বলতে হবে, তাহলেই তো ওরা মানুষ হবে। এবং তাদেরকে মানুষ করতে গেলে নিজেরাও মানুষ থাকতে হবে।
আমি বাচ্চাকে বলবো নেশা করবে না, তারপর প্রতিদিন বাইরে নেশা করে ঢুকবো, সেটাও ঠিক। আমি বাচ্চাকে বলবো মোবাইল ইউজ করবে না, পাশে আমি সারাক্ষণ মোবাইল টিপটাপ টিপে যাচ্ছি, বাবা বা মা তাদের উদ্দেশ্যে বলছি সেটা করবে না। বাচ্চাকে বলবো টিভি দেখবে না, অথচ আমরা সারাক্ষণ টিভি দেখে যাচ্ছি বাচ্চার সামনে, বলছি পাশের ঘরে গিয়ে পর আমি সিরিয়াল দেখছি, এটাও হবে না। অর্থাৎ বাচ্চার ঘরে থেকে গেছে কিন্তু নিজেকে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। ডেফিনেটলি আমি বলছি না সবসময় আপনারা বাচ্চা যখন থাকবে না তখন নিশ্চয়ই আপনার এন্টারটেইন করার রাইট আছে। এবং বাচ্চা যেন মোবাইল করার এমন না যে ক্লাস 10 একটা বাচ্চা সেই মোবাইলটাকে দাবাই যাবে না, আজকাল পড়াশোনা করতেও লাগে। এন্টারটেইন পারপাসে একটা গাইডলাইন আছে যে কতক্ষণ সে করতে পারে। ধরুন একটা 10 বাচ্চা 40 মিনিটস পার ডে তাকে অ্যালাউ করতে পারবেন যে এন্টারটেইন। The role of mental health আমরা জানি, আমরা অলরেডি আলোচনা করতে অনেক সময় নিয়ে নিয়েছি যে আমরা মেন্টাল হেলথ প্রফেশনাল যারা আছে তাদের একটা রোল থাকে। আমরা কিভাবে দেখবো, আমাদের আইডেন্টিফাই করবো কোন কোন আমাদের কাছে যারা অসুবিধা আছে তারা আছে, কিন্তু যারা জেনারেল পপুলেশন আপনাদের ভূমিকাটা অনেক বেশি। আপনাদের আগে আইডেন্টিফাই করতে হবে, তারপরে তারা আসবে আমার কাছে মেন্টাল হেলথ। কিন্তু যারা জেনারেল লোক আছে আমাদের ক্ষেত্রে, আমাদের পরিবারের লোক, আমাদের বন্ধু বান্ধব, আশেপাশের লোকের সাথে কথা বলাটা খুব দরকার। সাপোর্ট সিস্টেমটা তৈরি করা দরকার। অর্থাৎ প্রতিটা লোকের ভাবা উচিত যে আমার সমস্যা হলে আমি কার সাথে পুরোটা শেয়ার করতে পারি। হয়তো তিনি আমার স্ত্রী হতে পারে, আমার বাবা মা হতে পারে, আমার বন্ধু বান্ধব হতে পারে, কিন্তু সেটাকে কিন্তু আগে থেকে যদি আমরা ভেবে রাখি বা আমার কারোর প্রতি একটা ভরসা থাকা দরকার যাতে কিন্তু আমি এটা করবো। এছাড়াও কিছু সাপোর্ট সিস্টেম আছে। অর্থাৎ যখন আমার আত্মহত্যার চিন্তা আসে তখন আমি কি করবো, কাদের সাথে যোগাযোগ করবো, কার সাথে কথা বলবো, কাকে ফোন করবো, এটাও কিন্তু সবার জানা উচিত। অ্যাক্সেস যদি করা শুধু ভাবলেই হবে না, আমি কিভাবে পৌঁছবো সেই জায়গাটা সেটাও ভাবতে হবে। এবং ক্রিয়েটিভ প্রোটেক্টিভ এনভায়রনমেন্ট, অর্থাৎ ওর যখন সেটা আসবে আমাদেরও সবার উচিত তাকে এমন একটা পরিবেশ দেওয়া যেখানে ও নিজেকে সেফ মনে করে, যেখানে ও কমফোর্ট পাবে, দিস ইজ মোর ইম্পর্টেন্ট, যেখানে ও বলতে পারবে। হয়তো তাকে সময় দিতে হবে, হয়তো আপনাকে অনেক বেশি শুনতে হবে রাদার দ্যান বলার। অনেক সময় আমরা একা অনেক কিছু করতে পারি না, সেক্ষেত্রে কমিউনিটি ইনভলভমেন্ট, যেমন আমাদের পাইনিয়ার, আমি আমার পাড়ার কথা বলছি, আপনাদের সবারই পাড়া আছে, এদের মধ্যে বিভিন্ন যে এক একজনের এক একটা নিজেদের ইনভলভ রাখা। অনেক সময় আমরা বলি এত পুজো হওয়া কি দরকার, ধরুন এই যে পুজো করছি আমরা, তাদের মধ্যে অনেক ইয়াং ছেলে আসছে, অনেক তাদের মধ্যে যেমন নারদ আমাদের সিনিয়র, তারাও আসছে, তাদের অভিজ্ঞতাও কাজে লাগছে। এই যে নিজেদের মধ্যে একটা ইন্টারাকশন, একটা ফ্রেন্ডশিপ, দিস ইজ ইম্পর্টেন্ট। আজকে যদি সবাই কলেজ যাচ্ছে বাড়ি এসছে, টিউশনে যাচ্ছে বাড়ি এসছে, শেষ। বাবা মার সাথে ভালো রিলেশন থাকবে ভালো, কিন্তু এই যে পাড়ার লোকদের সাথে আমরা ছোটবেলায় পাড়ায় মিশেছি, পাড়ায় ফুটবল খেলেছি, আজকের কথা আছে সেটা, সেই জায়গাটা ভীষণ অনলি স্কুল ফ্রেন্ডস, আর টিউশনে গেলে টিউশনের বন্ধু। বাবা মা সারাক্ষণ কানের সামনে পর 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 পর, এইসব ব্যাপারগুলো এগুলো ভাবতে হবে। বাবা মাকে কিন্তু বন্ধুর মতো মিশতে হবে, পাড়ায়ও কখনো কখনো মিশতে দিতে হবে। যারা পাড়ার ছেলেরা আছে তাদেরকেও কিন্তু একটা অনেক সময় দরকার। আমি জানি আজকের যুগে যে কম্পিটিটিভ লাইফ অনেক ক্ষেত্রে স্টুডেন্টদের ক্ষেত্রে সমস্যা, কিন্তু এই পিয়ার রিলেশনশিপ ডেভেলপমেন্ট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট। নট অনলি ইন স্কুল, পাড়ায় গেলে আর 10টা আত্মসামাজিক পরিকাঠামো শিখেছি, সেটাও কিন্তু জানা যায়। অ্যাটলিস্ট আমার মনে হয় আমার যারা পাড়ার আছে পুজোর সময় কিন্তু আমার ছেলেমেয়েরা পাড়ায় ঘুরে বেড়ায়, বাড়িতে কতক্ষণ থাকে আমি জানি, থাকতো না। সেরকম সবাই একটা সময় একটা দিক পরিবেশটাকে বিশ্বটাকে জানতে হবে, বাইরে না বেরোলে তো এই রিয়েলিটি সেন্সটা আছে। রিসোর্সেস এন্ড ট্রেনিং সময় আমরা ট্রেনিং এর আয়োজন করি। কালেকটিভ রেসপন্সিবিলিটি, সবাইকে দায়িত্ব নিতে হবে। লাস্টে আমি আবার বলবো ইম্প্যাক্ট অফ এনগেজমেন্ট, সবাইকে কিছু না কিছু এনগেজ করবো। এই যে প্রোগ্রামটা হলো, আমার যত স্টাফ আছে তাদের সবাইকে একটু দায়িত্ব দিতে হবে, অনেকের দায়িত্ব
প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট, আপনারা জানেন বিদেশেও ছিলেন, অনেক কাজ করেছে। এছাড়া সাইকোলজিস্ট আছে, ইপসিতা বলি, জুনিয়র আছে, শিক্ষা ঘোষ, ওরা সবাই কিন্তু আমরা একটা টিম। এছাড়াও আমার টিমে যারা আছেন ধরুন কার্তিক, সন্দীপ, অমিত, স্বরাজ, সিরাজ, আরো অনেকেই আছে এখানে যারা আছে, গোবিন্দ বাবু, এদের সবাই নামই বলছি কারণ এটাকে ইউনিট, একা কিছু করা যায় না। You have to make a group and then you can advise, then you can contribute something to your society. এবং সেটাই আমরা চেষ্টা করি এবং সবারই উচিত এই জিনিসগুলো জেনে যদি আমরা আমার সাপোর্ট করতে পারি। তাহলে আমরা কিভাবে একজনকে আমি বুঝলাম যে সে আত্মহত্যা করতে চাইতে করতে পারে, তাকে কিভাবে আমরা সাপোর্ট দেব, সাপোর্ট সিস্টেমটা দেব। ফার্স্ট আমার মনে হলো যে ছেলেটা আত্মহত্যা করতে পারে, তাহলে তার সাথে ফার্স্ট গিয়ে কথা বলতে হবে। হ্যাঁ তোর এত মন খারাপ করে, তোর কি মনে হয় কোনো চিন্তা ঘোরাফেরা করছে, তুই বল তুই আত্মহত্যা করতে চাইছিস, কি বলছিস, তোর আত্মহত্যার মতো মানসিকতা ডেভেলপ করছিস স্ট্রেট। এবং যদি তারপরে যখন ও বলতে শুরু করলো, তখন কিন্তু আপনার কাজ করবে বেশিরভাগ শোনা, এমপ্যাথি নট সিম্প্যাথি, সহানুভূতি দেখানো দরকার। আপনি শুনুন ও কি বলতে চাইছে, তারপর ওর কথাগুলোকে ভ্যালিডেট করুন, লিসেন এন্ড ভ্যালিডেট, অর্থাৎ হ্যাঁ ঠিক এটা হয়েছে, কিন্তু তারপর এনকারেজ দ্য প্রফেশনাল হেল্প করে এটা হয়েছে, এটা এতটা নেগেটিভ মনে হচ্ছে, মেয়ের কোনো মানসিক সমস্যা হচ্ছে, ওর হয়তো কোনো ডিপ্রেশন হচ্ছে, তুই যদি হেল্প সেটা থেকে বেরিয়ে আসতে এইভাবে তাকে বোঝানো উচিত। বা তোর এটা হচ্ছে জীবনে এই ব্যর্থতাটাই একমাত্র না, এতে অনেক কিছু আছে, আপনি হয়তো বললেন কিছুটা, কিন্তু এর থেকেও ভালো হয়তো মনোবিশ্লেষক বা মনোবিদরা আপনাদের ভালো বোঝাতে পারে, সেই জন্যই প্রফেশনাল হেল্প নেওয়া দরকার। এবং একদিন বলে তাকে নিয়ে পৌঁছে দিলে বলে আপনার দায়িত্ব শেষ, স্টে কানেক্ট, তার খবর নেই, তার যে কাছের লোকটা তার সাথে শেয়ার করবে, যাতে ও সম্পূর্ণভাবে সুস্থ হয়ে থাকে, এই চিন্তা থেকে বেরিয়ে আসে। আবার বলেছি হেলথ কেয়ার প্রফেশনাল আমাদের একটা রোল আছে, ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করা, তারপর প্রোভাইড ট্রিটমেন্ট, যদি কোনো মেন্টাল ইলনেস থাকে তার যথাযথ ট্রিটমেন্ট 3 রকম হতে পারে। আমরা ওষুধ দিয়ে করি, ফার্স্ট বায়োলজিক্যাল ট্রিটমেন্ট, মেডিকেশন, নাম্বার 2 হচ্ছে সাইকোসোশ্যাল ইন্টারভেনশন, কাউন্সেলিং বা সাইকোথেরাপি, নাম্বার 3 হচ্ছে অনেক সময় এই ওষুধেও যদি কাজ না হয় তারা আমরা নিউরোমডুলেশন, আমরা যেটা করে থাকি RTMS, রেগুলেটিভ টাস্ক ক্যানিয়াল ম্যাগনেটিক স্টিমুলেশন, পালস, ইলেকট্রিক্যাল পালসিং থেরাপি, এগুলো করে থাকি। এবং চিকিৎসাটা কিন্তু শুধু পেশেন্ট আর ডক্টর বা হেলথ প্রফেশনাল বলতে হবে, চিকিৎসাটা হবে তার ফ্যামিলি, যার জন্য আমরা অলওয়েজ প্রেফার করি বা রিকোয়েস্ট করি পেশেন্টকে আপনারা কেউ একজন বাড়ির লোক বা রেসপন্সিবল রিলেটিভ থেকে, এবং আপনাকে নিজেকে সুইসাইড প্রিভেনশন করতে গেলে এই ব্যাপারে পড়াশোনা করতে হবে, যে কোনো হেলথ প্রফেশনালের ক্ষেত্রে বা আমরা যে আলোচনা করছি সেটা যেটা কিভাবে প্রিভেন্ট করা যায়, এর কারণগুলো, এই সুইসাইড সম্বন্ধে একটা সামগ্রিক ধারণা থাকা। তাহলে হঠাৎ কিন্তু ক্রাইসিস আছে, সুইসাইড করবো, এখনই আত্মহত্যা করবো, কারণ তখন কি করতে পারে? 24/7 সুইসাইড প্রিভেনশন হটলাইন থাকে, কিছু কিছু আপনি অনলাইনে গেলেই পাবেন, যে যেখানে থাকে তার মাঝে কোনো হটলাইন দেখা হচ্ছে, সেখানে আপনি টেলিফোন করলে আপনি জানতে পারবেন যে কিভাবে আপনারা তাকে সাহায্য করবেন, আপনার কথাগুলো শুনবেন, তাকে তাতেও কিন্তু অনেকটা বেনিফিট হয়। কিছু স্টাডি করে দেখা গেছে, স্পেশালি অস্ট্রেলিয়া একটা স্টাডি হয়েছে, সেটা দেখা গেছে এই হসপিটালগুলো কিন্তু অনেক হেল্প করে সুইসাইড প্রিভেনশন। আমাদের ভারতবর্ষে স্নেহা নামে একটা আছে, যেটা প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর লক্ষ্মী বিজয় কুমার ছিলেন। আমরা ইনফ্যাক্ট আইপি ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটি থেকে শুরু করেছিলাম, কোনো কারণে
হচ্ছে না। কলকাতায় অনেক হটলাইন আছে, আপনারা অনলাইনে পেয়ে যাবেন। এবং অনলাইন প্ল্যাটফর্মের ইনফরমেশন আমি সাপোর্ট অনেক অনলাইনে গেলে সুইসাইডের আইডিয়া কি করতে হয় বা বন্ধুর সুইসাইডের আইডিয়েশন আসলে আমরা কিভাবে তাদেরকে ম্যানেজ করবো, কিভাবে চেষ্টা করবো, সেগুলোও কিন্তু আমাদের দরকার। এবং ক্রিটিক্যাল লাইফ লাইন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ক্রাইসিস, স্পেশালি যখনই কোনো ক্রাইসিস মোমেন্ট হবে সেই পেশেন্টকে কিন্তু যদি মানুষ স্পেশালি কোনো মনোরোগ বিশেষজ্ঞ বা মানুষ রোগ বিশেষজ্ঞ বা কোনো মনোবিদের কাছে নিয়ে যাওয়া দরকার। এবং যদি মনে হয় তাকে অ্যাডমিশন করতে হবে কিন্তু বাড়ির লোক দেখার না থাকে, তাহলে কিন্তু প্রাণটা বাঁচে। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আউটডোরে ট্রিটমেন্ট করি, সার্ভিলেন্স, এবং সেটা করলেও কিন্তু 24 ঘন্টা দেখতে হবে। আমি নিজে আমার প্র্যাকটিস আমার মনে আছে, বারাসাতে যে একটা পেশেন্ট, আমি নাম বলবো না বা এক্সাক্ট পজিশনটা বলবো না, তারা আপনারা বুঝেও যেতে পারে, জানি না তিনি একজন শিক্ষক ছিলেন। তার কলিগসরা উইথ হিজ ওয়াইফ, তার স্ত্রীর সাথে আমার কাছে নিয়ে এসেছিল অনেকদিন আগে, 15-16 বছর বা তারও বেশি, 20 বছর আগে। আমি তখন খুবই ইয়াং ছিলাম। সেই সময় আমার মনে আছে বলছে যে প্রচন্ড ডিপ্রেশনের পেশেন্ট, সে আত্মহত্যা করতে চাইছে। আমি বললাম আইদার তাকে ভর্তি করো অথবা বাড়িতে ওনাকে ভর্তি করে। ওনার স্ত্রী আমার সামনে বললো, না না আপনি জানেন না, ছাড়েন তো, এরকম অনেকবার করে, এরপরে কিচ্ছু হবে না, আমি দেখে দেব। আমি বললাম দেখুন, ঠিক মতো দেখবেন। বন্ধুরাও ছিল, তাকে দেখিয়ে নিয়ে গেল। কয়েকদিন বাদে তার বন্ধুরা এলো, পরিবার, তার স্ত্রী আছে। Confidence is very bad. এবং আমি জানি না আমরা এইভাবে কত বিষয়কে আমরা হারিয়েছি। সুতরাং আমাদের প্রত্যেকেরই মনে রাখা দরকার, একবার যদি আপনার মনে হয় কেউ সুইসাইড করতে চাইছে, ডোন্ট টেক ইট লাইটলি। Your effort should be 100%, not 99%. ফার্স্ট অফ অল, কিছু স্টিগমা থাকে সুইসাইড নিয়ে, আমরা আলোচনা করেছি। সেগুলো জনসাধারণের মধ্যে আপনারাও যেগুলো জানাবেন, সেগুলো আপনারা সবাইকে জানাতে পারেন। ইনফ্যাক্ট এটা আজকে ফেসবুক লাইভ হচ্ছে, এখানে যারা উপস্থিত আছে তারা পরবর্তীকালে আমার ফেসবুকে ঢুকে এই লাইভটাকে আবার শুনতে পারেন যদি মনে হয়, বা আপনার আত্মীয় স্বজনকে শোনাতে পারেন। এবং আরেকটা পয়েন্ট হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা ভীষণ ইম্পর্টেন্ট। মানে অনেকক্ষণ ছাত্রছাত্রীদের নিয়ে এর আগেও কথা বলেছি, টিচারদের একটা বিরাট রোল। কারণ ছাত্রছাত্রীরা যতক্ষণ বাড়িতে সময় কাটায় তার থেকে অনেক বেশি সময় কাটায় কিন্তু স্কুলে, অর্থাৎ বাবার সাথে যে সময়টা কাটায় তার থেকে অনেক বেশি স্কুলের টিচারদের। তারা অনেক সময় ডিফারেন্স দেখতে পায় এবং তারা দেখেও। অনেক সময় আমরা অনেক স্কুল থেকে রেফারেলও পাই, আমরা সবাই পাই প্র্যাকটিস করি যে এই ছেলেটার মধ্যে একটা অসুবিধা দেখা, তার মানে অসুবিধা দেখা দিয়েছে, বাড়ির গার্জিয়ানকে কিন্তু করে আপনারা দেখান। এইভাবেও কিন্তু করা যায়। এবং কাউন্সিলর, আপনারা জানেন বেশিরভাগ স্কুলেই এখন কাউন্সিলর থাকে, তাদের একটা বিরাট রোল আছে। পিয়ার সাপোর্ট, বন্ধু বান্ধবদের সাপোর্ট। মেন্টাল হেলথ এডুকেশন শুড বি আ পার্ট অফ আওয়ার এডুকেশন সিস্টেম, সেখানে করা হয়। এবং সেখানে প্রমোটিং সিস্টেম, ওয়েলবিং, কিভাবে আপনি ভালো থাকবেন, লাইফস্টাইল মডিফিকেশন, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, এটা যদি বুঝতে বোঝানো যায়, শেখানো যায় আমাদের ছাত্রছাত্রীদের, তাহলেই কিন্তু অনেকটা এগিয়ে যাব। আরেকটা ইম্পর্টেন্ট, আমি জানি না আজকে এই বন্ধুদের মধ্যে কেউ মিডিয়া ফ্রেন্ড আছেন কিনা, রোল অফ মিডিয়া এন্ড সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে এমন কিছু পোস্ট করে দেয় এবং মিডিয়াতেও অমন কিছু, ধরুন একজন কোনো বিখ্যাত লোক সুইসাইড করলো, তার অত ডিটেল দেওয়ার দরকার নেই, বা একটা সুইসাইড আত্মহত্যার ঘটনাটা কি, তার কিছু নিয়ম কানুন আছে। ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন থেকে করা হয়েছিল 2014-তে, ইন্ডিয়ান সাইকিয়াট্রিক সোসাইটিতে একটা রেগুলেশন তৈরি করা হয়েছিল মিডিয়া। যেমন একটা উদাহরণ দিচ্ছি, একটা টার্ম আছে কপি ক্যাট সুইসাইড, অর্থাৎ আমি মিডিয়াতে প্রকাশ করলাম এই লোকটা কিভাবে সুইসাইড করেছে, সেটা দেখে একটা বাচ্চা সেই রকম ভাবে সুইসাইড করার চেষ্টা করলো এবং অনেক ক্ষেত্রে সাকসেস।
তাই আমাদের সাংবাদিক বন্ধু বান্ধবদের ক্ষেত্রে তারাও একটু সচেতন হতে হবে, রিপোর্ট করতে তারা যথেষ্ট সচেতন। অনেক সময় হয়তো প্রয়োজনে তারা অনেকটা ডিটেলিং করে সমাজের চোখে বা আইনের চোখে তাদেরকে দেখানোর জন্য what happened actually, but still সামাজিক দায়িত্বটাও কিন্তু মাথায় থাকবে। প্রোভাইডিং দি সাপোর্টিং প্ল্যাটফর্ম, যেগুলো বললাম, হটলাইন আছে, বন্ধু বান্ধব আছে, স্কুল আছে, আমাদের মেন্টাল হেলথ প্রফেশনালস আমরা আছি, এবং এথিক্যাল কমিউনিকেশন যেটা ভীষণ প্রয়োজন। তাহলে আত্মহত্যা প্রতিরোধ করার রেসপন্সিবিলিটি কার? শুধু আপনার না আমার না। সুইসাইড প্রিভেনশন ইজ এভরিবডিজ বিজনেস। এটা অ্যাকচুয়ালি যেমন সরকারের, তেমন হেলথ কেয়ার প্রফেশনালসের, আমাদের তেমন এনজিওদের, যারা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তাদের প্রতিটি ইন্ডিভিজুয়ালের, আপনাদের প্রত্যেকে এবং ভিডিও, এই পাঁচটা আঙুল, এরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তাহলে কিন্তু আমাদের দেশ বলুন সারা বিশ্বে আত্মহত্যা প্রতিরোধ করা সম্ভব অনেকাংশে। শেষে আমি বলবো, আন্ডারস্ট্যান্ডিং দি রিস্ক ফ্যাক্টর, যেগুলো আলোচনা করলাম, সেটাও জানা উচিত। কমিটমেন্ট টু দি অ্যাকশন জানতে হবে না, আপনাকে আগে আইডেন্টিফিকেশন আনতে হবে যে কার মধ্যে আত্মহত্যা করার প্রবণতা আছে, এবং প্রমোটিং সাপোর্ট সিস্টেম তৈরি করতে হবে। আপনার মাথায় যখন আড্ডা হয় তখন একটু কথা বলুন না নিজে, যে আমাদের অনেক ইয়াং ছেলেরা আছে, আমরা তাদেরকে ভালো কাজে ইনভলভ করতে পারি, এনগেজ করতে পারি, তাহলে হয়তো এই আত্মহত্যা প্রবণতা করা সম্ভব হবে। ধন্যবাদ। এরপরে আমাদের একটা প্যানেল ডিসকাশন হবে, সেখানে আমরা কোশ্চেনগুলো নিয়ে নেব, ঠিক আছে? ধন্যবাদ। অফ করা যাবে না।
দিচ্ছি চেয়ার। Senior psychologist. আমরা প্যানেল ডিসকাশন শুরু করি। প্রথম প্রশ্ন তুলে ধরবো ডক্টর গৌতম সাহা স্যারের কাছে। আত্মহত্যা প্রতিরোধের জন্য জনসচেতনতা বৃদ্ধির জন্য আপনার সবচেয়ে কার্যকর কোন কৌশলটি মনে হয় এবং কেন? সবচেয়ে আপনার যখন আমরা বুঝতে পারবো যখন আমরা বুঝতে পারবো যে কেউ আত্মহত্যা করতে পারে বা তার মধ্যে সেই প্রবণতা আছে, ফার্স্ট তার সাথে কথা বলা। একবার WHO স্লোগানই ছিল ডিপ্রেশন লেটস স্টপ, অর্থাৎ কথা বলা, যেটা আমি আগেও আলোচনা করলাম। কথা বলা, তার সাথে কথা বলা শুরু করা। কথা বলতে শুরু করলে প্রথমে তো সে যখন কথা বলতে শুরু করবে তখন তার কথাটা শোনা, তাকে ভ্যালিডেট করা এবং তাকে সাপোর্ট। দ্বিতীয় প্রশ্ন করবো ডক্টর রাজেশ্বরী ম্যাডামের কাছে, যে ফ্যামিলি, ফ্রেন্ডস, কলিগস ঠিক কিভাবে একটা মানুষকে আটকাতে পারে বা সাহায্য করতে পারে এই আত্মহত্যা প্রবণতা যদি তার মধ্যে বেড়ে যায়? Thank you, Ishika, and a very good afternoon to all the guests who have come and also our live audience on Facebook. Today being the World Suicide Prevention Day, it brings back many memories. It brings back memories from my childhood personally, and I'm grateful you've asked this question about how a family, friend, a colleague, because fortunately or unfortunately, I have been involved personally in a role in all these. I can remember when I was in class 7, I lost a friend. You realize when I was in class 7, that was way back in the early 80s, we could not talk of suicide. The word was not spoken aloud. Classের মধ্যে আমরা কখনো suicide wordটা বলতাম না। Today things have evolved, we've moved forward, and we are asking people to help us as friends and families. So the 8 students, and I think Dr. Shah has mentioned and spoken a lot about how friends as a community is very important. I will come to that in a bit because I know we are running a little bit short of time, so I'll try to summarize everything together in this way. So that as a child in class 7, I had no clue what happened. We just heard whispers. We must bring it out in the open. Because I remember we just had whispers, not knowing where my friend who was in the same class disappeared. So those memories created fear, created anxiety, created a lot of unknown questions, which probably led me later on in my life to believe that, how can you become a doctor to help the community? Secondly, of course, as a doctor in my last more than 25 years of profession, I have had patients through very difficult settings. I've worked in very severe residential personality disorder services where, self-harm attempts, suicidal attempts, and even completed suicide was not unknown. And it leaves a lot of tragic memories, leaves a lot of tragic stories, which probably I can't share always. And unfortunately, I've just heard Gautam just talking about his experience of a doctor, and this has come in social media. So I was trying to think about it. There was a very close doctor whom we saw. Okay, he consulted a few of our colleagues. The doctor consulted me. The wife was so reluctant to admit the patient, and unfortunately, we lost him again. So, doctor families, even both doctors. So, this is incredibly true, but incredibly difficult to say. So, coming back to your question, how do we do? First of all, in all illnesses, there are 3 parts: preventive, promotive, and curative.
So prevention, once again the whole talk said about how do you prevent? You connect, you talk about it, you respect the fact that people are suffering. So let it come out. How do you promote? You promote wellness. You teach students how to bond, how to talk about sadness. It's okay. আমার ছেলে যদি আজকে এসে বলে মা আমার মনটা খারাপ, I will say that's বলো কথা বলো. I have been through it. আমরা কি can we all say যে আমরা কোনোদিনও মন খারাপ পাই না জীবনে? I can't just believe যে আমরা একজনও বলতে পারবো না I did not felt sad. I have felt sad. I cried. So what? We learn to come out of it. As soon as we don't talk about it, that's where the problem starts. So let's help children to neutralize it, naturalize it, and openly talk about it and be each other's support. Same thing, it does not matter. Your promotive, preventive mental health systems are very much same. It's building resilience, it's building empathy, it's building compassion in a community. And finally, curative. If I'm curative only people mean, of course, it's a very structured, do not take any risk. Risk never don't have it. Let's not wait and think, ঠিক আছে, পরে we can talk about it. Do not defer. কোনো সন্দেহ হলে, please refer, please ask help straight away. Whether it's through online help, through reaching out to your nearest doctor, even a family doctor can help you. Whether it's through your counseling services, through school, whether it's through a psychiatrist, through a psychologist, any mental health professional. সবচেয়ে ভালো তো আমার মনে হয় নিজের বাড়ির লোকরা to talk as a counselor. সেটার চেয়ে কিন্তু বেশি আপন কেউ হতে পারে না. So first, be the first listening person, the ears to help people. যখন শুনবে, অনেক কিছু they can talk openly about it. And finally, of course, there are helpline numbers who can address these issues. But most importantly, let's together join hands and change the narrative. এবারে থিমটা হচ্ছে change the narrative. Narrative মানে কি? একটা story. কিসের story? এই journey story. None of us can change the story যেটা হয়ে গেছে. কোনো story we cannot go back to the beginning and change the story. But what we can do together today is change the story from today. আজকে দিনের পরে আমি যদি ব্যক্তিগত ট্রেনিং যখন করি তখন সেম কথা বলি. Even if we can all together prevent one suicide amongst all of us, our awareness day is successful. So join our brain team. Join us in helping people with all the support systems. Thank you, Shika. Thank you, ma'am. এরপর আমি যাবো সেটা বলতে প্যানেলের কাছে. Why do you think suicide risk is increasing? Suicide rate? Okay. Very good evening to all of you. দেখো আমার কি মনে হয় জানো তো সুইসাইড রেট নিয়ে আমরা যেটা কথা বলি মানে ইনক্রিজ করি চলেছে ঠিক আছে কেন আমার নিজের মনে হয় এটা ডিউ টু ইনক্রিজিং দিস মডার্নাইজেশন এত র্যাপিড সোশ্যাল চেঞ্জেস হচ্ছে তাই না মানে এই যে আমরা সবসময় একটা কম্পিটিটিভ একটা ওয়ার্ল্ডের মধ্যে আছি আমি সেটা একদম স্টার্টিং থেকে সেটা স্কুলের বাচ্চার থেকে সেটা অ্যাডোলেসেন্সের থেকে সেটা কে ক্লাস 12 এর পরে কোন স্ট্রিমে যাবে কত পার্সেন্টেজ পেতে হবে কে কি কলেজে ইয়ে করছে কে কোন কোম্পানিতে কাজ করছে কত প্যাকেজ পাচ্ছে সো ইউ নো এভরিথিং মানে তার কত বড় বাড়ি হলো গাড়ি হলো এভরিথিং আমার মনে হয় এই যে একটা গ্যাপ পড়ে যায় বিটুইন দিস এক্সপেকটেশন এন্ড দ্য রিয়ালিটি এন্ড প্রত্যেকটি মানুষের যেটা স্টুডেন্ট হতে পারে যে পার্সেন্টেজ পাচ্ছে না মার্কস পাচ্ছে না তার বন্ধু হচ্ছে না ঠিক আছে ইভেন মানে সো মাচ সো আই সি ইয়াং গার্লস ঠিক আছে তারা 11-12 পড়ে ওদের এক্সপেকটেশন শুনলে আমি মাঝে মাঝে মানে অবাক হই ফলে আমার না আর ভালো লাগে না আমাকে কেউ পছন্দ করে না আমার বেঁচে থাকার কোনো ইচ্ছেই হয় না কখনো আমি যখন জিজ্ঞেস করি কেন তখন বলে যে আমার না ইনস্টাগ্রামে লাইকস হচ্ছে না এটাও কিন্তু একটা এক্সপেকটেশন ভার্সেস রিয়ালিটি তো সবকিছু থেকেই কিন্তু কি হয়েছে এই যে আমার স্টোরি আমার লাইফে আমি কত কিছু পেলাম না দ্য ফেলিয়ার এন্ড ছোট থেকেই না যে কম্প্যারিজন দ্য মানে কন্টিনিউয়াস কম্প্যারিজনের মধ্যে দিয়ে a person has to go through which makes the person very lonely এখনকার দিনে এই যে স্যার একটু আগে বলছিলেন আমরা ছোটবেলায় ফুটবল খেলেছি পাড়ায় আমাদের বন্ধু ছিল এই ছিল এখনকার দিনে
বাচ্চাদের অ্যাকচুয়ালি নেই, বড়দের নেই। I mean, even if you see এই হাইরা স্টারসে বড় ফ্ল্যাটস অ্যাপার্টমেন্টসে কি আছে, সব আছে, কিন্তু তাদের ক্রিকেট মাঠ আছে, জিম আছে, পিপল ডোন্ট অ্যাকচুয়ালি হ্যাভ দ্য টাইম অলসো টু গো। তো মানুষ end of the day they have become very lonely, they don't have friends to connect. I don't know what it will be when this increase in AI যখন আসবে। ক্লাস 10 স্টুডেন্ট আমাকে এসে বলছে যে আমার তো এখন ফ্রেন্ড হচ্ছে চ্যাট জিপিটি, তো আমি তার সাথে খুব গল্প করি রাত্রেবেলা, মানে আমার যা যা জিজ্ঞেস করার আছে আমার AI, আমার চ্যাট জিপিটি ইজ মাই ফ্রেন্ড। সো আই ফিল ভেরি স্কেয়ার্ড যে where we are heading towards. So let's see. So yes, coming back again to your question, আমার তো মনে হয় এই increase in gap, right, and along with that the loneliness is something যেটাতে কিন্তু people are feeling lonely, people are feeling helpless, and people are feeling worthless even at the same time, which makes a person think that আমার আর লাইফে না কোনো ভ্যালু নেই, আমার মূল্যই নেই, আমি কিছুই করতে পারবো না। So that negative thought leads to an increase in rate for suicide. Thank you, Rishika. Thank you, Rishika ma'am. আপনাদের মধ্যে কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু জিজ্ঞাসা থাকলে প্লিজ বলুন, বা কোনো কমেন্ট থাকলে। কোথায় কি বলতে চাইছিল কোথায় বলুন কিছু, যদি আপনাদের মধ্যে কিছু বক্তব্য থাকে। একটা মাইকটা ডাউন করে দিতে পারছি ততক্ষণ ফেসবুকে কি কোশ্চেন এসে বলুন। আমাদের ফেসবুক লাইভ থেকে আচ্ছা বলুন একজন শুনতে বলুন। এক্সকিউজ মি, আপনি বলুন। নমস্কার। স্যার, আমার মেয়ের সাথে একটা কি বলবো, ঠিক বলতে পারি না, যাই হোক আমি তবু চেষ্টা করছি। আমার মেয়ের সাথে একটা খুব খারাপ হয়ে গেছে, যেটা হলো একদম আমরা বেবিটা দেখবো, সে সময় বেবিটা আর পাই না। তো ওই জায়গা থেকে মেয়েকে এখন ঠিকঠাক করে আনতে পারি। ওটি থেকে বেবিটা আমরা দেখতে মানে বেবিটা পাবো, সেখানে আমরা বেবিটা আর পাইনি, পুরো ভরা মাসে মেয়ের বেবি আমরা দেখতে পাইনি। তারপর থেকে এখনো 2 বছর, এই জানুয়ারি হলে 2 বছর হবে, কিন্তু মেয়েটাকে একটু দেখাচ্ছি, ও হাওড়াতে থাকে, এখনো সেই জায়গা থেকেও শুধু বেবি করে সেই জায়গা থেকে এখনো আনতে পারিনি। অনেকে বলার যে মেয়েকে সেখান থেকে কি করে ফেরাবো। দেখুন, এটা অনেক সময় হয়, সেটা তো প্রাইমারিলি আমরা বেরিবেন যেটা বলি প্রথম 1.5 মাস, তারপরে যদি এটা কন্টিনিউ করে তাহলে কিন্তু ডেফিনেটলি মেন্টাল ইলনেস এখন ভুগছে, কোনো সন্দেহ নেই। আপনি কোনো প্রফেশনাল লোককে দেখাচ্ছেন, সাইকিয়াট্রিস্ট কাউকে না, আপনার ইমিডিয়েটলি ওনার কাছাকাছি কোনো সাইকিয়াট্রিস্টকে কিন্তু ইমিডিয়েটলি কনসাল্ট করা উচিত। 2 বছর ধরে ভুগছে, ইটস ভেরি লং টাইম, এখানে ইগনোর করার কোনো কারণ নেই। ওর কাছাকাছি হাওড়াতে যারা আছেন আপনারা খোঁজ নেবেন, সাইকিয়াট্রিস্ট যারা প্র্যাকটিস করছেন তাদের কাউকে অবশ্যই দেখিয়ে নেবেন, উইদাউট এনি রিভিউ। একদম ডিলে করবেন, এতদিন ধরে কিন্তু ভোগার কথা বেরিয়ে আসার কথা আছে। ফেসবুক লাইভে দেবদুলাল চ্যাটার্জি প্রশ্ন করেছে, অফিসের কাজের চাপে মাঝে মাঝে মনে হয় এর চেয়ে মরে যাওয়ার কথা, এটা কি সুইসাইড চিন্তা ভাবনার প্রভাব? অবশ্যই। আপনি যখন একবার এই চিন্তাধারাটা আপনার মনে এসে দেবদুলাল বাবুকে বলছেন, তাহলে কিন্তু আপনার ডেফিনেটলি দেখানো উচিত এবং আপনার কাছাকাছি কোনো মনোবিদ বা কোনো সাইকিয়াট্রিস্টের কাছে ইমিডিয়েট যোগাযোগ করুন। তবে শুধু একটা কথাই আমি ফেসবুক থেকে আপনাকে বলছি, চাপ আমাদের প্রত্যেকের আছে,
এই যে ধরুন আমি সকালে উঠে ভাবি কখন চেম্বার শেষ হবে আমি জানি না, আমাকে দৌড়তে হবে, কজন পেশেন্ট আছে, তাদের কি হবে, কোনো একটা পেশেন্ট আসলো তাকে যতটা উন্নতি আশা করেছি ততটা হয়নি, যদি আমি চাপ ধরতে চাই তাহলে চাপের শেষ নেই। চাপটাকে অনেক সময় একটা চাপ অনেক বেশি আপনার মনে হচ্ছে, আরেকজনের মনে হচ্ছে অনেক কম, সেই একই চাপ। এটা ডিপেন্ড করে আপনার কোপিং মেকানিজমের উপর, এবং কোপিং মেকানিজমটা অনেক সময় ডিপেন্ড করে আপনার পার্সোনালিটি, ওয়েদার ইউ হ্যাভ গট এনি মেন্টাল ইলনেস আর নট, অর্থাৎ আপনি কোনো মানসিক সমস্যায় ভুগছেন কিনা। এইসব জিনিসগুলো কিন্তু বোঝার জন্য আপনার অবশ্যই, এবং আমি খুব হ্যাপি যে এরকম একটা প্ল্যাটফর্মে আপনি আপনার সমস্যাটা জানিয়েছেন, এবং সেখানে এই চাপ থেকেও বেরিয়ে আসা যাওয়ার উপায় নেই না, পৃথিবীতে এমন কোনো চাপ নেই যেখান থেকে বেরিয়ে আসা যায়। আপনার সাথে কথা বলা হয়তো একটা, আপনি একা যেতে পারছেন না, আপনার নিকট যে কাছের লোক বা আপনার কালিগ বা আপনি কোনো মনোরোগ বিশেষজ্ঞের সাথে কথা বলে নিশ্চয়ই আর একটা ওয়ে আউট বেরোবে। একদম হতাশ হবেন না, আমরা আপনার পাশে আছি। থ্যাংক ইউ স্যার। আরেকটাই প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে হাউ টু প্রিভেন্ট সুইসাইডাল থটস ফ্রম স্টুডেন্টস এজড 15 to 20 years? Aged 15 to 20 years student, কারা কারা? 15 মানে ক্লাস 9, ক্লাস 10, 11, 12, কলেজ। তাদের কেন এত চাপ হয়, কেন? অনেকদিন স্যারের প্রেজেন্টেশনে উনি খুবই সুন্দরভাবে যেটা এক্সপ্লেন করেছেন যে আমরাই অনেক সময় তাদেরকে ঠেলে দিই এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে, এতটা পেতেই হবে। তাদের সমস্ত হবিজ অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যায়, বন্ধুর সাথে একটু আউটিং বন্ধ হয়ে যায়, কি বোর্ড এক্সাম। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আনফর্চুনেটলি the worth of a person lies with the percentage that the student is getting. তুমি 90 পাওনি, তুমি 95 পাওনি, তুমি 98.5 পাওনি, সেই মডেল তুমি আমার এক্সপেকটেশনটা মিট করতে পারোনি। What happens? তার সেই স্টুডেন্টটার মনের ভিতরে কিরকম চলে যে সারাটা বছর সে যে এত খাটলো অ্যান্ড একটু অ্যাপ্রিসিয়েশন সে পেল না। ক্যারিয়ার, আমি একটু আগেই বললাম, তার নিজস্ব কিছু ক্যারিয়ার হয়তো কিছু গোলস থাকতে পারে, সে হয়তো অন্য সাবজেক্ট নিয়ে পড়তে পারে, প্যারেন্টস অন্য কিছু নিয়ে তাকে চায় না, তোমাকে নিট দিতেই হবে, ঠিক আছে? তো বিং আনহার্ড, দে ফিল আই অ্যাম বিং ইমোশনালি ভেরি নেগলেক্টেড, সেইখান থেকেই কিন্তু এই সুইসাইডাল থটস, দ্য লোনলিনেস, এই জিনিসগুলো আসে। আরেকটা হচ্ছে এই বয়সের মধ্যে যেটা ভীষণ কমন, সেটা হচ্ছে রিলেশনশিপ। আমি বলছি ক্লাস 9 থেকে, ক্লাস 9 এর মেয়ে এসে আমাকে বলেছে আমি ভীষণ ডিপ্রেস, তার কারণ হচ্ছে আমার ব্রেকআপ হয়েছে। ইট ইজ ইম্পর্টেন্ট, মানে জেনারেশন চেঞ্জ হচ্ছে, জেন জেডের যুগে আমরা আছি, সুতরাং বা আমাদের কিন্তু এই জিনিসটা যে আমাদের সময় এটা হয়নি, তাই বলে এখনো এটা হবে না, এটা কিন্তু ভাবা যাবে। রিলেশনশিপ ব্রেকআপ বা চয়েস অফ পার্টনার, হোয়াট ইজ ফ্যাক্ট, এবং এটা কেন বলে বিচল আপনাদের বোঝাতে হবে হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। আমি একটা আমার বক্তব্যের সময় বলেছিলাম, এটা যদি আমরা আমাদের বাচ্চাদেরকে বোঝাতে পারি, সর্বোপরি আমরা নিজেরাও বুঝি, তাহলেই কিন্তু আর্থিক সমস্যা মিটে যায়। ভেরি টাফ, কিন্তু ধৈর্য লাগে, কিন্তু আমাদের সবাইকে হ্যাঁ, অ্যাকচুয়ালি ডেলিভারেড সেলফ হার্ম বলি। এটা মনে হয় ডিজিজ। হ্যাঁ, সে হাজবেন্ডের জন্য হাত কাটছে তা না, আমি দেখেছি আমার এই পার্শ্ববর্তী কোনো মানে বন্ধু বান্ধব ম্যান হচ্ছে, তার বাচ্চা আছে, হাত কেটে ফেলেছে, জিজ্ঞেস করলে বলে না যে কি কারণে সে হাত কেটে ফেলেছে, এখান থেকে 2-3টে ফ্যাশন না কি জানি না, এটা কি অ্যান্সার আছে কোনো? হ্যাঁ, একদমই, এটাকে ডেলিভারেড সেলফ হার্ম বলে বা নন সুইসাইডাল হার্ম, মানে সেলফ হার্ম বলে।
অনেক সময় তাদের একটা মানসিক ভাবে এটা হচ্ছে প্রকাশ একটা মানে মানসিক যে যন্ত্রণা বা মেন্টাল কনফ্লিক্ট বা অ্যাগ্রেশন তার প্রকাশটা হয়, অর্থাৎ সেই তখন যে লেভেলের অ্যাগ্রেশনটা হয় বা অ্যাংজাইটি লেভেলটা রাইজ করে, হাত কাটলে ওরা রিলিফ ফিল করে। এটা হাত কাটাই যে সবসময় সুইসাইডাল ইন্টেনশন তা না, বাট এই আপনি আপনার হ্যাঁ হ্যাঁ একদম আমরাও দেখি এটা অনেক ক্ষেত্রে। কিছু কিছু ইলনেসের ক্ষেত্রে আগে যেমন আমরা ভাবতাম হাত কাটা দেখলে ডায়াগনোসিস করে নিতাম এটা বর্ডারলাইন পার্সন, বাট ইটস নট লাইক দ্যাট। অনেক ক্ষেত্রেই হয়। আর আপনারা যেটা বলছেন ম্যারিড কেন, আনম্যারিডের ক্ষেত্রেই বেশি, আনম্যারিড ফিমেল মেয়েদের ক্ষেত্রে বেশি, এবং ম্যারিডের ক্ষেত্রে তো মেন্টাল কনফ্লিক্ট হতে পারে। আমার মনে হয় আপনি যেটা বোঝাতে চাইলেন সেটা হচ্ছে যে অনেক সময় এক্সট্রাম্যারাইটাল কিছু রিলেশনশিপ থাকে, সেক্ষেত্রে এই সমস্যাগুলো হয়। ডেফিনেটলি সেগুলোকে নিয়ে ভাবা, কথা বলা, তার বন্ধু বান্ধবদের কাছে এক্সপ্রেস করা, এবং সেই জায়গাগুলো থেকে যদি আমরা আলোচনা করি এবং কাউকে না কাউকে মন খুলে কথা বললে আবার সেখানে তার কোন জায়গাটায় ভুল হচ্ছে, কোন জায়গাটায় ঠিক হচ্ছে, কতটুকু তার লিমিটেশন আছে সেটুকু ভাবা, সেই ভাবাগুলোর বোধহয় তার লয়ালিটি, তার কথাবার্তা বলা, সেগুলো একটু মানে এটাকে ঠিক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখলে হবে না, অর্থাৎ এটা রাইট এটা রং, দ্যাট ইজ এ গ্রে এরিয়া। আপনাকে তাকে নিয়ে তার চিন্তাধারাকে ভ্যালিডেট করে তাকে বোঝাতে হবে। একবারই বললে হবে না তুই যেটা করেছিস খুব ভুল করেছিস, তোর পানিশমেন্ট হবে, তাহলে কিন্তু তার সমস্যা হবে না। আচ্ছা, এখন এই রোগগুলো বেশি গ্রো করছে কেন? আমাদের সময় মেরেছে, ধরেছে, বাবা মা খেলেছি, বাড়ি ঢুকেছি, ভুলে গেছি, কিন্তু এখন এগুলো বেশি করে গ্রো করছে কেন? না, এটা হয়তো অনেকগুলো কারণ। সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আমরা যে সময়ে মানুষ হয়েছি আর এই সময়ে মানুষ হয়েছে এখন নিউক্লিয়ার ফ্যামিলি, নাম্বার অফ চিলড্রেন ইজ ভেরি লেট, মানে একটাই ম্যাক্সিমাম, এখন খুব বড় জোর দুটো। সুতরাং তাদের প্রতি বাবা মাদের আচরণটা অনেক ওভার প্রোটেক্টিভ হয় ফ্রম ভেরি বিগ। অর্থাৎ আমরা জন্মানোর পরে আমাদের সময় যদিও আমরা দেখি পাই, কিন্তু সেই সময় বেশিরভাগই অনেক বেশি সন্তানরা থাকতো অনেক আমাদের আগে। সেই সময় কাউকে কতটা ইন্ডিভিজুয়াল তাদেরকে দেখভাল করার বা তাদের নজর দেওয়ার থাকে, আসলে স্কুল থেকে খেয়ে বেরিয়ে গেল আবার ফিরলো, কখন কোনো নজর টজর। এখন অনেক বেশি নজর, ওদের ডিমান্ডটাও বেড়েছে, আমরা স্পুন ফুড বেবি করে দিচ্ছি, কিছু হলেই তাদের পাশে দাঁড়াচ্ছি, কোনো কিছু হলেই তাদের প্রবলেম হলে সলভ করে দিচ্ছি, নিজেরা সলভ করছে না, বন্ধু বান্ধবদের সাথে কথা বলছে না। সুতরাং এখন এই সমস্যাগুলো এই জন্যই আরো বেশি। ওরা যেটা বললো রিয়েলিটি সেন্স আর এক্সপেকটেশন, এর মধ্যে একটা বিরাট গ্যাপ হয়ে যাচ্ছে। আমি আমার এইটা আমাকে অ্যাটেন্ড করতে হবে, কিন্তু অ্যাটেন্ড করতে গেলে দুটো জিনিস ইম্পর্টেন্ট। আমার আইকিউ লেভেল যেমন তেমন ইম্পর্টেন্ট, সবার এক হয় না, এবং আমার তার জন্য চেষ্টা করতে হবে, এফোর্ট দিতে হবে। এই দুটো বাদ দিয়ে তো আমি সেই জায়গাটায় রিচ করতে পারবো না। সুতরাং আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে, প্র্যাকটিক্যাল রিয়েলিটি সেন্সটা কম। ওই যে বললাম ফেসবুকে আমাকে কেন কম লাইক দিয়েছে, আরে আমার বন্ধুর সংখ্যাই কম, তো আমার কি করে লাইক দেবে? আমাদের এখন সমস্যাটা হচ্ছে আমাদের ফ্রেন্ড হচ্ছে ভার্চুয়াল ফ্রেন্ড, ইন রিয়েলিটি সেন্স কাউ ইমোশন শেয়ার করতে পারবে না। সুতরাং একটা মানে সত্যিকারের বন্ধু, আমাদের বন্ধুত্ব আর ভার্চুয়াল ফ্রেন্ডের বন্ধুত্ব দুটো এক কখনোই মানে আমার যেটা মনে হচ্ছে এটা একটা সিস্টেম্যাটিক ইস্যু। শুধু একজন রেজিস্টার, লেটস নট ফোকাস অনলি অন দ্য স্টুডেন্টস, বাট আই থিংক ইটস আ ওভারঅল সিস্টেম দ্যাট নিডস টু চেঞ্জ। ফাইনালি আমি জাস্ট বলতে চাই, এই ঘরে কয়েকটা কমেন্ট লেখা আছে which needs to be shared because suicide prevention is all about giving hope. মানুষকে হোপ দেওয়া, পজিটিভিটি দেওয়া, that you know, এখানে দেখুন ক্রিস্টোফার রবিনের কিছু কাজ আছে, that you are braver than you believe and stronger than you are seen and smarter than you think. I think বাচ্চাদের প্রত্যেক শিশুকে, প্রত্যেক চাইল্ডকে we need to tell them they must feel love for themselves, they must have confidence in themselves, তবেই সে দুনিয়াটার চ্যালেঞ্জেস গুলো ফেস করতে পারবে। এইটুকুই বলা, কারণ এটা আমাদেরও উচিত তাদের ছোট থেকে শেখানো যে there will be challenges, there will be difficulties,
যেরকম স্যার বললেন একটু আগে, অনেকবার হারবে তারপরে জিতবে, আর সেই প্রসেসটা কিন্তু আমরা নিজেরাও সবাই হেরেছি। শুধু কোনো প্রেসিডেন্ট তো নিশ্চয়ই সবাই করেছে, কিন্তু লেট দেম থিঙ্ক কি একজন একদম খুব কাছের মানুষ, সেও ঠকেছে, সেও পড়ে গেছে, তারপরে সে উঠে দাঁড়িয়েছে। কারণ অনেক দূরে কোনো মানুষকে দেখলে ভাবে সে তো কোনো বড় কেউ, তার সঙ্গে আমার লাইফে কি সিমিলারিটি। তো সে যদি দেখে আমার নিজের বাড়ির কেউ সেই স্ট্রাগলের থ্রু দিয়ে উঠে দাঁড়িয়েছে, তাহলে সে আরো স্ট্রং হবে, বিলিভ পাবে নিজের উপরে, লাইফ সম্বন্ধে একটা ধারণা তৈরি হবে। দ্যাট ইজ অল দ্যাট উই ওয়ান্ট। আমি একটু বসেই বলছি। তো আমি আমার নিজের লাইফের কথা বলছি। একটা লাইফে মানুষ অনেকবার মরে বেঁচে ওঠে, সেটা হতে পারে উপরওয়ালার দান, ডাক্তারেরও দান, অনেক সাপোর্টিভ মানে গুরু থাকে বলেই ডাক্তার মানে গুরু। হতে পারে তিনি বয়সে ছোট, এরকম ডাক্তারের কাছেও গিয়েছিলাম। তো আমি মরে গিয়ে বেঁচে উঠেছি, সেটা আমি এখন প্রাউড ফিল করি। হয়তো জীবনে অনেক কিছু হারিয়েছি, তবু ভালো আছি। তো আমি সেই জন্য খুব যারা সমাজের মধ্যে দেখি খুব মানসিক রোগে ভুগছে, আমি খুব ফিল করি তাদের। জানি না কারা কতটা ফিল করে, আমি খুব রিয়েলাইজ করি। তো আমি রিসেন্টলি একটা ভাই, আমার ভাইয়ের বয়সী, তার সাথে আলাপ হয়েছে রিসেন্টলি, 5-6 হবে। তো তার একটা বিশাল প্রবলেম, সে আমাকে দিদি বলে শেয়ার করেছে। তার ছেলে মাত্র 4 বছর বয়স, তার ওয়াইফ সেই ডেলিভারি হয়েছে 4 বছর থেকে বাচ্চাটা কোনোদিনও বাড়ির চৌকাটের বাইরে বেরোয়নি, তার ওয়াইফও বেরোয়নি, সেও বেরোয়নি। সে আমাদের পাড়ায় শিফট করবে, তার বাড়ি আছে ওখানে, ভাড়াটেরা থাকে, সেখানে থাকবে, আসবে। সে আগের থেকেই ভাই বলেছে আমার বউ কিন্তু কারোর সাথে কথা বলে না, দিদি তুমি ভেবো না যে অহংকারী, ও কিন্তু এরকম। তাহলে তো প্রবলেম, এটা তো পরবর্তীকালে বেবিটা যখন বড় হবে, হতে পারে সিনজোফ্রেনিক হতে পারে, অন্য কোনো প্রবলেম হতে পারে। তো আমি ইনভাইট করেছিলাম, ও বিজনেসম্যান, আসতে পারেনি ওই ভাইটি। তো বাচ্চাটা রিসেন্টলি 2-3 দিন আগে আমার বাড়িতে, ওর বাবাই আসে, বাচ্চাটাকে আমি নিয়ে আসতে বলেছিলাম, বাচ্চাটাকে নিয়ে এসছে। তো বাচ্চাটা জীবনে মানে প্রথম মানে পৃথিবীর আলো দেখলো এরকম, যে কি পাগলের মতো করছে আমার ঘরে, এই ঘর থেকে ওই ঘর, উল্টো পাল্টা, মানে জামা খুলে ফেলছে, প্যান্ট খুলে ফেলছে, নটোরিয়াস বাচ্চা। এইরকম বাচ্চা মানে দুষ্টু বাচ্চা দেখেছি, এরকম দেখিনি। উল্টে ফেলছে, আমাকে জড়িয়ে ধরছে, বলছে পিসিমুনি, পিসিমুনি, বাবা বলেছে পিসিমুনি। হ্যাঁ, কথাটাও ঠিক মতো স্পষ্ট না, যেহেতু কারোর সাথে মেশে না। তো তারপর ওর বাবা তো পাশেই শিফট করবে। আমি বললাম, ওর বাবা আমাকে ভালোবেসেই বলছে, দিদি তোমার বাড়িতে কিন্তু রাত 8টা থেকে সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত রাখবো। আমি যে আমার মাথায় যে কটা চুল আছে একটাও থাকবে না, আমি বাচ্চা তো খাবে না, আমি তো নিজেই কান্নাকাটি করবো। বলছি ও সব ঠিক করে যাবে। মানে আমি বুঝতে পারছি ভাইটি কত অসহায়। বাচ্চাটা তো জীবনে পৃথিবীর মানে ওই প্রথম এই আলো দেখেছে, বলছে যে মানে এই প্রথম বেরিয়েছে বাচ্চা, খুব ক্লিয়ারলি বলতে পারছিল, আমি ফিল করেছি। তো বলছে যে এই প্রথম বাইরের আলো দেখেছে, ওই জন্য পাগলের মতো করছে, পরবর্তীকালে ঠিক হয়ে যাবে, মানে আমার বাড়িতে রেগুলার আসলে। তো আমি তো বাচ্চা অবশ্যই ভালোবাসি, সেই জন্য বলছি। তো এই ক্ষেত্রে বউটি কি করা, মানে আমি বলেছি যে এইখানে যদি আসতেন উনি, ওনার হাজবেন্ড আসলে কিছু না কিছু বুঝতে পারতো, কারণ আমার ভাই সরজিৎপুর নাম, তো আসেনি, বিজনেস পারপাস আজকে ব্যস্ত আছে। মায়ের কি সমস্যার সমাধান হতে পারে এই বলছি। জীবনেও বাড়ির বাইরে চৌকাঠ দিয়ে বাইরে যায়নি, আর বাচ্চাটি ভীষণ অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে, কাউকে দেখলে ভীষণ আনন্দে পাগলের মতো করছে। এটা কি মানে হতে পারে? অ্যাকচুয়ালি আমার মনে হয় যেরকম ডেসক্রিপশন পেলাম, ওদের একটু আলোচনা করা দরকার। হয়তো বাচ্চাটার ADHD বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ সিনড্রোম আছে, এটা এখন আমি এখনই বলছি না, হিস্ট্রি নিতে হবে, বাড়িতেও এরকম করে কিনা না, অত করে কিনা দেখতে হবে। কারণ যেরকম ডেসক্রিপশন পেলাম, যেমন আমার না না বাইরে গেলে বাড়িতে না, তবে বাড়ি থেকেও এরকম বাড়াবাড়ি করে কিনা একটু কথা বলে দেখে নেওয়া দরকার আমার মনে হয়। ডেফিনেটলি মায়ের ব্যাপারটা নিয়ে আমি বলতে পারবো না, কারণ
পার্সোনালিটি প্যাটার্ন যদি ওর ছোটবেলা থেকে এরকম থাকে, কথা কম বলে বা সেন্সিবল থাকে, তাহলে ঠিক আছে। মেন্টাল তাহলে কিন্তু দেখতে মেন্টাল ইলনেসের অ্যাকচুয়ালি 3টে ক্রাইটেরিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে অনেক জায়গায় বলি এটা, সেটা হচ্ছে যে ফার্স্ট তোমার যে সমস্যাটা হচ্ছে সেটা তোমার অকুপেশনে হ্যাম্পার করতে, তুমি যে জায়গায় কাজ করতে, ওয়েদার ইউর স্টুডেন্ট আর তুমি চাকরিজীবী হও বা তুমি টিচার হও, যাই কাজ করো তোমার কাজে হ্যাম্পার করছে, তোমার এই মানসিক যে কোনো সমস্যার জন্য, বেশি কথা বলো বা কম কথা বলো বা উল্টো পাল্টা আচরণ করো, তা 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে এই জিনিসটা তোমার ব্যবহারটার জন্য তোমার ইন্টারপার্সোনাল রিলেশনশিপের প্রবলেম, অর্থাৎ হাজবেন্ড ওয়াইফের মধ্যে বা ফ্রেন্ডের সাথে বা কলিগদের সাথে আমার রিলেশনশিপ যেটা নর্মাল থাকার কথা সেটা থাকছে না, তাদের সাথে কনফ্লিক্ট হচ্ছে, ঝামেলা হচ্ছে, প্রবলেম হচ্ছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আমার এই মানসিক সমস্যাটা বা মানসিক যে সিমটমগুলো আছে সেগুলো আমার পক্ষে ক্ষতিকর হয়ে যেতে পারে বা আমার আশেপাশের লোকের পক্ষে ক্ষতিকর। এই 3টে জিনিস যখন আমি ফিল করবো, সবারই একদম কোনো একটা স্ট্রেট লাইন নেই, এটাই মেন্টালি নর্মাল। কিন্তু মেন্টাল সিমটম গুলো যদি এই 3টে জায়গায় ইন্টারফেয়ার করে, তাহলে ডেফিনেটলি কারণ কোনো মেন্টাল হেলথ প্রফেশনাল বা কোনো সাইকোলজিস্ট বা কোনো সাইকিয়াট্রিস্ট। আমার মনে হয় আজকে আমরা সময় পেরিয়ে এসেছি। Excuse me, sir. I want to know something. From you, sir. I want to say something. Tell me. Please. Hi, Vice Chair. Thank you, sir. Sir, আমার একটা প্রশ্ন হচ্ছে কনসেপ্ট অবস্থায় যখন প্রেগনেন্ট অবস্থায়, তো কেউ যদি তাকে যদি বলে যে ফ্যামিলিতে সে থাকে, যেখানেই তাকে দিয়ে দেওয়া হয়েছে যে আমাদের ফ্যামিলিতে কিন্তু মেয়ে কিন্তু টেকেন, এই ধরনের কোনো মেন্টালিটি নিয়ে যদি তাকে বলা হয়, জানি না সে কতটা কি ফিল করছে। তারপরে কথা হচ্ছে আমি যেটা বলতেছিলাম স্যার, আমার মেয়ের ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে সেই জিনিসটা হওয়ার পরে, কারণ একটা পরিপূর্ণ বাচ্চা ডেলিভারি হওয়ার পরে অ্যানাউন্স করলো, সব জানানো হলো, কিছুক্ষণ পরে বলছে যে শি ইজ এক্সপায়ার্ড। এটা সৃজনিত হয়েছে ফুলবাগানে বিধাননগর। তারপরে সেটা তো আমরা সবাই তো দুঃখ পেয়েছি, মেয়েও সেটা এখনো পর্যন্ত ফিল করছে। কিন্তু মেয়ে তারপর থেকে না একটা ডগি নিয়ে এসেছে, একটা ডগি কিনে, সেটা 15 দিনের বাচ্চা নিয়ে এসেছিল, সেটা ও এখনো পুষছে, সেটা প্রায় 1 বছর হয়ে গেছে প্রায়। এখন সেটা নিয়েই ও আছে, আর অন্যান্য কোনো দিক দিয়ে কোনো মেন্টালিটি নেই, এগোচ্ছে না সেটা। সেই ডগিটা নিয়ে কি কোনো রকম কোনো কিছু করা যাবে স্যার প্লিজ? আমি আবার বলেছি আপনার মেয়ের জন্য কারোর সাথে ডিসকাস করা দরকার, মানে কোনো সাইকিয়াট্রিস্টের সাথে। ফার্স্ট যে পয়েন্টটা বললেন কেউ কি বলেছে দিস ইজ ম্যাটেরিয়াল, সেটা অত্যন্ত বাজে এবং ওটা বলা উচিত না যে মেয়ে হলে বাঁচবে না, এই ধরনের কোনো কথা থাকে না। আমি এর দুটোর মধ্যে কোনো রিলেশন খুঁজে পাচ্ছি না। 3 নম্বর রিগার্ডিং ডগি ইজ খুব ভালো ডিসিশন ইন দ্যাট সেন্স। আপনারা হয়তো জানেন না, রিসেন্ট অ্যাডভান্সের মধ্যে আমরা যেমন এই মুলস্ট্রিম থেরাপির সাথে আরো অনেকগুলো থেরাপি জয়েন করি, যেমন ধরুন ডান্সিং থেরাপি, সিঙ্গিং থেরাপি, এইসব থাকে। অ্যানিমাল থেরাপি ইজ ওয়ান অফ দ্য অ্যানিমাল পেটসরা হচ্ছে সবসময় হ্যাপি ফ্যাক্টর, হয়তো সেটা অনেকটাই আপনার মেনে সাহায্য। সুতরাং এতে কোনো ভুল নেই, রাইট। এমন না যে ডগিটা ওর সমস্ত আকর্ষণটা নিয়ে ওকে পৃথিবীতে গালাগাল করছে, ইটস নট লাইক দ্যাট। পেট থেরাপি, অ্যানিমাল থেরাপি, ইভেন অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে আজকাল পেট থেরাপি হয়। সুতরাং অ্যানিমাল পেট ইজ এ ভেরি ভেরি গুড হ্যাপি ফ্যাক্টর। ঠিক আছে, ও থাকুক, ডগিটা যেমন আছে তেমনই থাকবে, ওর কাছেই থাকবে। আমি নিজেরও আমার একজন পেট ডগ আছে, সুতরাং আমি জানি এটা কতটা হেল্প করে মানুষের মেন্টাল স্টেবিলিটি মেনটেন করতে বা হ্যাপিনেস ফ্যাক্টর।
সুতরাং ওর সাথে কোনো ব্যাপার না, কিন্তু মাই সাজেশন ইজ অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউ শুড কাউন্সিল উইথ দ্য সাইকিয়াট্রিস্ট। আমার মনে হয় আজকে এখানে আমরা কনক্লুড করি। আমরা অনেকক্ষণ কথা বলেছি। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, যারা ইন পার্সন এসেছেন এবং যারা ফেসবুক আমাদের অনলাইনে ছিলেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আজকের আমাদের এই অনুষ্ঠানটা একটা মানুষের জীবন সেভ করতে পারে, আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। ক্লিনিক ব্রেন নিউরোসাইকিয়াট্রিক ইনস্টিটিউট এন্ড এসএসসি। নমস্কার। থ্যাংক ইউ স্যার। আমি আমার বাবাকে আপনার কাছে নিয়ে গেছিলাম 2013 সাল কালে হবে, বাবাকে দেখি